ওকে, ঠিক আছে, তাহলে আমরা বোধহয় শুরু করতে পারি। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সেফ বিয়ারিং প্রেশার। তো এখানে যেটা বলা হচ্ছে যে ফর সেফ ফাউন্ডেশন ডিজাইন দ্য সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন শুড বি উইদিন allowable limits. As foundation engineer, two types of bearing pressure needs to be considered: bearing pressure from shear failure criteria and bearing pressure from settlement criteria. আমরা যেটা আগেও যদি তোমাদের মনে থেকে থাকে, যে আমরা আগেও বলেছি যে সাধারণত বিয়ারিং ক্যাপাসিটি অথবা বিয়ারিং প্রেশার আমরা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে মূলত দুইটা ক্রাইটেরিয়া কনসিডার করে আসলে ডিটারমাইন করা হয় অথবা কনসিডার করা হয়। একটা হচ্ছে শিয়ার ফেইলিউর ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া। তো এখন এক্ষেত্রে কিছু জেনারেল ইনফরমেশন আসলে আমাদেরকে মনে রাখতে হবে সব সময়। তো সেই ইনফরমেশনগুলো এখানে বুলেট পয়েন্টে দেওয়া আছে। তো আমরা যদি একটু পড়ি, সেটা বলা হচ্ছে যে experimental evidence indicates that for footing smaller than 1.2 meter, allowable bearing pressure is the criteria for design of footing, whereas settlement is the criteria for footings greater than 1.2 meter. তার মানে হচ্ছে যে ফুটিং সাইজ যদি 1.2 মিটারের চাইতে ছোট হয়, সেক্ষেত্রে হচ্ছে আসলে সেটেলমেন্টটা ওইভাবে কনসিডার করার প্রয়োজন নাই। অনলি শিয়ার ফেইলিউর ক্রাইটেরিয়া অথবা ইন জেনারেল যে কনসিডারেশন আছে সেটা কনসিডার করে বিয়ারিং প্রেশারটাকে আমরা ডিটারমাইন করতে পারি অথবা ইন ডিজাইনে ইউজ করতে পারি। বাট ফুটিংটা যদি সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই সেটেলমেন্ট ক্রাইটেরিয়াটাকে সিরিয়াসলি কনসিডার করতে হবে। নাম্বার 2 যেটা, bearing capacity of footings on clay is independent of size of footing. Therefore, it is necessary to take both the shear failure and settlement criteria together to decide safe bearing pressure. যদি ফুটিংটা যদি ক্লেই সয়েলের উপরে হয়, সেক্ষেত্রে আসলে সাইজ যাই হোক না কেন, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদেরকে শিয়ার ফেইলিউর ক্রাইটেরিয়া এবং সেটেলমেন্ট ক্রাইটেরিয়া দুইটাই আমাদেরকে কনসিডারেশন নিতে হবে। বিকজ আমরা জানি ক্লেই সয়েলে টাইম ডিপেন্ডেন্ট, উইথ টাইম সয়েলটা সেটেল করে। সো সেক্ষেত্রে আসলে সাইজ যদি ছোটও হয়, আমাদেরকে কি করতে হবে, সেটেলমেন্ট ক্রাইটেরিয়াটাকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারবো না। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে আগের যে পয়েন্টটা ছিল সেটা বেসিক্যালি মোরলেস কনসেন্ট্রেটেড অথবা ফোকাসড অন স্যান্ডি টাইপ অফ সয়েল। এখন যদি আমরা 3 নাম্বার বুলেট পয়েন্টে যাই, এখানে বলা আছে however footings on stiff clay do not require settlement analysis. For soft compressible soil, settlement criteria is important. ফুটিংটা যদি স্টিফ ক্লে হয়, স্টিফ ক্লে মানে ভেরি হার্ড সয়েল, তো সেক্ষেত্রে যদি সয়েলটা যদি হার্ড হয়, সেহেতু এটা আমরা আগে থেকেই আমরা সয়েল টেস্ট থেকে সেটা জানবো এবং হচ্ছে সেক্ষেত্রে আমরা আগে থেকেই বুঝতে পারবো কি যে এখানে যদি আমি যদি ফুটিংটা কনস্ট্রাক্ট করি, তার উপরে যদি স্ট্রাকচার কনস্ট্রাকশন হয়, তাহলে এই সয়েলটা সিগনিফিকেন্টলি সেটেল করার কোনো সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে আসলে সেটেলমেন্ট ক্রাইটেরিয়াটাকে আমরা চাইলে ইগনোর করতে পারি। বাট সয়েলটা যদি সফট হয়, তাহলে ডেফিনেটলি এটা কম্প্রেসিবল সয়েল হবে। ক্লেই টাইপের সয়েল হলে যেটা কম্প্রেসড হবে উইথ লোড উইথ টাইম, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেটেলমেন্ট ক্রাইটেরিয়াটাকে কনসিডারেশনে নিতে হবে। তো
মূলত যেহেতু দুইটা ক্রাইটেরিয়া, কখন আসলে দুইটাই আমাকে কনসিডার করতে হবে, কখন আমি সেটেলমেন্টকে ইগনোর করতে পারবো, সেটা সম্বন্ধে একটা ইন জেনারেল গাইডলাইন এখানে আসলে দেওয়া আছে। এখন আমরা আসি অ্যাপ্রোচেস ইউজ টু ডিটারমাইন সেফ বিয়ারিং প্রেশার। যে সেফ বিয়ারিং প্রেশারটা আমরা ইন ফিল্ড কিভাবে আসলে আমরা ডিটারমাইন করতে পারি। কারণ হচ্ছে আমরা তো সয়েল টেস্ট থেকে তো সয়েল টেস্ট, আমরা ফিল্ড টেস্ট করি, তারপর আমরা ল্যাবরেটরি টেস্ট করি, করে সেখান থেকে আমরা সয়েলের প্রপার্টি সম্বন্ধে একটা আইডিয়া পাই, এবং সেখান থেকে আমরা বিয়ারিং ক্যাপাসিটিটা আমরা এর আগের ক্লাসে যেই থিওরিটিক্যাল ক্যালকুলেশনগুলো দেখেছি সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো নেসেসারি টু জাস্টিফাই দ্য ক্যালকুলেটেড ওয়ান ইন দ্য ফিল্ড, যে আমরা ফিল্ডে আসলে কিভাবে এটাকে ডিটারমাইন করবো যে এটার সেফ বিয়ারিং প্রেশারটা আসলে কত। তাহলে ওই ফিল্ডে আমাকে কি করতে হবে, একটা টেস্ট কন্ডাক্ট করতে হবে। তো টেস্টটা যখন আমরা করবো, টেস্ট রেজাল্ট থেকে আমরা বুঝতে পারবো যে ওই সয়েলটার আসলেই সেফ বিয়ারিং প্রেশার আসলে কত। তো সেটার জন্য কিছু, যেমন টেস্ট কিছু মানে ফিল্ড টেস্টের পদ্ধতি আছে, যেমন হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফিল্ড প্লেট লোড টেস্ট, হুইচ ইজ ভেরি কমনলি ইউজড এবং জেনারেলি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান। তারপরে কিছু চার্ট থেকেও এটা করা যায়, কিছু ইম্পেরিক্যাল ইকুয়েশনও আছে। তো আমরা মেইনলি আসলে দেখবো হচ্ছে ফিল্ড যে টেস্ট মেথডটা আছে, যেটা আসলে সবাই ইউজ করে সেটা। তো এটাকে আসলে বেসিক্যালি বলা হয় হচ্ছে প্লেট লোড টেস্ট। তো এই উপরের যে ফিগারটা দেখানো আছে এটা হচ্ছে প্ল্যান ভিউ, মানে উপর থেকে দেখলে টেস্ট সেটআপটা আসলে কেমন দেখা যাবে। আর এটা হচ্ছে এই টেস্ট সেটআপের একটা সেকশনাল ভিউ। তার মানে হচ্ছে এই যে ফর এক্সাম্পল ধরো আমরা যদি এই প্ল্যান ভিউটাকে যদি এই বরাবর যদি একটা সেকশন নেই, যে আমার কার্সার লোকেশনটা খেয়াল করো, এবং অ্যারোটা যদি আমরা এই দিকে দিই, মানে হচ্ছে আমরা এটাকে এই লাইন বরাবর একটা সেকশন নিব, মানে কেটে ফেলবো, এদিক থেকে আমরা এটাকে দেখবো, তাহলে এটা কেমন দেখা যাবে আসলে সেটআপটা। এই যে নিচের ফিগারটা হচ্ছে সেই সেকশনটা দেখাচ্ছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস, যে এই পাশেও গ্রাউন্ড সারফেস। এইখানে আমরা একটা কি করব, একটা পিট আমরা এখানে এক্সকেভেট করব। এই যে এখানে একটা পিট আমরা এক্সকেভেট করলাম, এবং অ্যাকচুয়ালি যেটা প্রোটোটাইপ স্ট্রাকচার অথবা মেইন স্ট্রাকচার যেটা কনস্ট্রাক্ট করা হবে, সেটার ফুটিংটা আসলে এই লেভেলে, মানে এই ডেপথে কনস্ট্রাক্ট করা হবে। তো যেই ডেপথে ফুটিংটা কনস্ট্রাক্ট করা হবে, সেই ডেপথেই কি করতে হবে, আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা প্লেট এখানে প্লেস করতে হবে, এবং প্লেটের উপরে আমরা একটা হাইড্রোলিক জ্যাক আমরা প্লেস করব, যেটা থ্রুতে আমরা কি করব, উপর থেকে এই প্লেটটার উপরে লোড দিব। কারণ হচ্ছে এখানে যদি আমরা অরিজিনালি যদি ফুটিংটা কনস্ট্রাক্ট করি, তার উপরে কি থাকবে, কলাম থাকবে, কলাম থেকে হচ্ছে আমরা কি করব, স্ট্রাকচার, কলামের উপরে স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচার থেকে লোডটা অটোমেটিক্যালি এই ফুটিংয়ে আসবে। বাট টু মিমিক দ্যাট সিনারিও বিফোর দ্য কনস্ট্রাকশন বিগিনস, টু টেস্ট দ্য সাইট, যে আসলে এটা সাফিসিয়েন্টলি স্ট্রং কিনা ওই ফুটিংটাকে নেওয়ার জন্য, আমরা কি করছি, একটা ছোট প্লেট এখানে বসাচ্ছি, এবং তার উপরে আমরা কি দিচ্ছি, একটা থ্রু এ হাইড্রোলিক জ্যাক আমরা কি করব, উপর থেকে একটা আর্টিফিশিয়াল লোডিং এর মাধ্যমে ওই স্ট্রাকচার থেকে যে লোডটা আসার কথা ছিল সেটা আমরা এখানে কি করব, দিব। তো এখানে খেয়াল করে, এখানে উপরের দিকে দুইটা সাপোর্টের উপরে আরেকটা স্টিল গার্ডারের একটা সেটআপ আছে, এবং এই সেটআপটার উপরে, এই যে বেসিক্যালি দেখো যে স্টিল গার্ডারটা এখানে, এটার উপরে আসলে আমরা থ্রু সাম আর্টিফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এটা তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছো, যে সিমেন্টের ব্যাগ অথবা স্যান্ড ব্যাগ দিয়ে আসলে উপর থেকে, যদি আমি পুরো জায়গাটাতে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এই যে পুরো জায়গাটাতে যদি আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি এটার উপরে, এটার উপর যদি সিমেন্টের ব্যাগ দিই, অটোমেটিক্যালি কি হবে, থ্রু দিস গার্ডার ওই পুরো লোডটা এই জ্যাকের মাধ্যমে এই প্লেটে ট্রান্সফার হবে। তার মানে হচ্ছে আমি উপর থেকে কি করছি, এই প্লেটটাকে লোড দিচ্ছি। এবং এখানে খেয়াল করো, এই যে এটার পাশে এই যে এখানে ডায়াল গেজ লাগানো আছে, দুই পাশে দুইটা, ইউজুয়ালি তিনটা ইউজ করা হয়, অন্যদিকে এটা দেখা যাচ্ছে না, পেছনের দিকে আরেকটা ডায়াল গেজ সেট করা আছে। তো আমি যখন উপর থেকে যখন লোড দিব, তো লোড দেওয়ার পরে হচ্ছে কি হবে, এই প্লেটটা আস্তে আস্তে কি করবে, সেটেল করবে, নিচের দিকে যাবে। তো এই ডায়াল গেজটা কি করবে আসলে ওই সেটেলমেন্টে, এটা হচ্ছে অরিজিনাল পজিশন, যে এখানে আছে। তো প্লেটটা যখন নিচের দিকে যেতে থাকবে, এই কাঁটাটা অটোমেটিক্যালি ঘুরতে থাকবে। তো আমি উপর থেকে আস্তে আস্তে লোড দিতে থাকবো, এবং হচ্ছে সে কতটুকু সেটেল করতেছে সেটা আমি ডায়াল গেজ থেকে আমি কি করব, এই রিডিংটা মেজার করব। তিনটা
ডায়াল গেজ এখানে আসলে সেট করা হচ্ছে সো দ্যাট কোনোটাতে যদি কোনো মেজারমেন্টে যদি কোনো এরর থাকে সো দ্যাট ফ্রম দ্য আদার ওয়ান আমরা মেজারমেন্টটা যাতে চেক করতে পারি। সো এটা হচ্ছে টেস্ট সেটআপের ব্রিফ ডিটেলস। তো এখানে হচ্ছে প্লেট লোড টেস্টের কিছু জেনারেল ইনফরমেশন অথবা ফান্ডামেন্টাল ডিটেল এখানে বলা আছে। আমরা একটু দেখি এখানে কি কি বলা আছে। Excavate a pit of size not less than 5 times the size of the plate. তো তার মানে আমরা যেই প্লেটটা ইউজ করব পিটের সাইজটা কোনো অবস্থাতেই ওই প্লেট সাইজের 5 টাইমসের কম হতে পারবে না। যদি প্লেট সাইজ যদি হয় কত, ফর এক্সাম্পল 30 সেন্টিমিটার, তার মানে পিট সাইজটা অবশ্যই 150 সেন্টিমিটারের উপরে হতে হবে। এবং হচ্ছে দ্য বটম অফ দ্য পিট শুড কোয়েনসাইড উইথ দ্য লেভেল অফ দ্য ফাউন্ডেশন। যেটা আমি আগেই বলেছিলাম যে টেস্ট পিটের যে একেবারে লোয়ার পার্টটা সেটা হতে হবে কি, যেই লেভেলে ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করা হবে সেই লেভেলে। নাম্বার 2, if the water table is above the level of foundation, pump out the water carefully and keep it at the level of foundation. আমরা যদি ফিগারটাতে যাই, যদি ধরো ওয়াটার টেবিলের লোকেশন যদি এখানে হয় তাহলে কি হবে, আমি যখন গর্ত করে যখন নিচে এখানে চলে আসবো অটোমেটিক্যালি এখানে ওয়াটার ফিল হওয়া শুরু করবে। তো আমাকে কি করতে হবে, অলওয়েজ ওয়াটারটাকে পাম্প আউট করে বের করে নিতে হবে, এই জায়গাটাকে ড্রাই রাখতে হবে টু কন্ডাক্ট দ্য টেস্ট। A suitable size of plate is selected for the test. Normally a plate size of 30 centimeter is used in sandy soil and a larger size in clay soil. যদি স্যান্ডি সয়েল হয় আমরা 30 সেন্টিমিটার সাইজের প্লেট ইউজ করব ইউজুয়ালি, আর যদি ক্লে সয়েল হয় তাহলে একটু বড় সাইজের প্লেট আমাদেরকে ইউজ করতে হবে। নাম্বার 4, a sitting load of about 70 gram per square centimeter is first applied and released after some time. প্রথমে হচ্ছে প্লেটটাকে ওই জায়গায় প্রপারলি সেট করার জন্য একটা সিটিং লোড দেওয়া হয়, যেটার ভ্যালুটা ম্যাগনিটিউডটা এখানে বলে দেওয়া আছে যে পার স্কোয়ার সেন্টিমিটারে 70 গ্রাম হবে, এবং ওই সিটিং লোডটা একটা সার্টেন টাইম দেওয়ার পরে সেটাকে রিলিজ করে দেওয়া হয়। দেন a higher load is applied on the plate and settlements are recorded by means of the dial gauge. তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি ওই স্ট্রাকচার থেকে যেই লোডটা মিমিক করা হয়, মানে একটা হায়ার লোড দেওয়া হয়, এবং হচ্ছে সেটার কারণে ওই প্লেটটা যতটুকু সেটেল করে সেটা হচ্ছে ডায়াল গেজের মাধ্যমে মেজার করা হয়। Observations on every load increment shall be taken until the rate of settlement is less than 0.25 millimeter per hour. তো আমরা যখন উপর থেকে যখন আসলে লোডটা দিব, লোডটা আসলে একটা সার্টেন ইনক্রিমেন্ট আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। হয়তো আমি প্রথমে 10 কিলো নিউটন দিলাম, তারপর হচ্ছে 20 কিলো নিউটন, তারপরে 30 কিলো নিউটন, হ্যাঁ, অথবা 10 দিলাম, তারপরে হচ্ছে 25 দিলাম, 50 দিলাম, এটা আমরা সিলেক্ট করে নিব বেসড অন আওয়ার test regulations and guidelines, and also the maximum amount of load we are going to provide, অথবা যতটুকু লোড আমরা ওইখানে দেওয়ার চিন্তা করতেছি ম্যাক্সিমাম যে লোডটা। তো ওই যে সার্টেন ইন্টারভেল আমরা সিলেক্ট করে নিলাম, প্রত্যেকটা ইন্টারভেল পরপর আমাকে কি করতে হবে, কতটুকু সেটেল করলো সেটা আমাকে মেজার করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই যে সেটেলমেন্টের রেটটা প্রতি ঘন্টায় 0.25 মিলিমিটারের নিচে না নেমে আসে। যখন দেখা যাবে যে না 1 ঘন্টা ধরে আমি লোড দিচ্ছি, লোড ইনক্রিমেন্ট হচ্ছে, তারপরে আমি যখন দেখলাম যে না 1 ঘন্টা তো 0.25 মিলিমিটার সেটেল করছে না, আরো কম করছে, তখন আমাকে ধরে নিতে হবে কি যে মানে আমি যেখানে আসলে লোড দিচ্ছি দিস সয়েল ইজ সাফিসিয়েন্টলি স্ট্রং, তার মানে এটা আসলে সেটেল ওইভাবে করছে না। সো সেক্ষেত্রে আসলে আমার আর ওইভাবে টেস্টটা এরপরে ফার্দার কন্টিনিউ করার আসলে ওইভাবে প্রয়োজন নাই। Load increments shall be approximately 1/5 of the estimated safe bearing capacity of the soil. তো আমরা তো শুরু থেকে হচ্ছে আমরা যখন সয়েল টেস্ট থেকে বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইন থেকে আমরা যেভাবে দেখে এসেছি যে কিভাবে আমরা বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করব, তো আমরা ধরো ফর এক্সাম্পল আমরা বিয়ারিং ক্যাপাসিটি ওই সয়েলটা দেখলাম যে 10 টন ফর এক্সাম্পল, তাহলে ইনক্রিমেন্টটা আমাকে ওইভাবেই সেটেল করে নিতে হবে যে কত ইনক্রিমেন্টে আমি এখানে লোডটা দিব। তাহলে সেটা কত হতে পারবে না, এখানে বলা আছে যে
সেটা হবে অ্যাপ্রক্সিমেটলি 1/5। তার মানে যদি আমার যদি টোটাল লোডিং যদি হয় আমার যদি 10 টন, তাহলে হবে আমাকে প্রথমে জিরোতে থাকবে, তারপর আমি 2 টন, 4 টন, 6 টন, 8 টন, 10 টন, এইভাবে করে লোডটাকে আস্তে আস্তে বাড়াবো। The average of the settlements recorded by 2 or 3 dial gauges shall be taken as the settlement of the plate। যেটা বলেছিলাম যে আমরা ওখানে ডায়াল গেজ সেট করব তিনটা ইন ডিফারেন্ট পজিশন অ্যাট দ্য সেম লেভেল অফ কোর্স। দেন আমরা ওই তিনটার অ্যাভারেজ নিয়ে আসলে অ্যাভারেজ সেটেলমেন্টটা ওইখানে যে সেটেলমেন্টটা সেটা আমরা কনসিডার করব। তারপর হচ্ছে একেবারে শেষে যেটা বলা আছে, the test should continue until a total settlement of 2.5 centimeter or the settlement at which the soil fails। সো এখন হচ্ছে এই টেস্টটা আমি কতক্ষণ কন্টিনিউ করব। যদি দেখা যায় যে কি যে সেটেল করতে করতে আমরা ডায়াল গেজ থেকে তো সেটেলমেন্টের রিডিংটা পাচ্ছি যে কতটুকু সেটেল আসলে সে করছে। টোটাল সেটেলমেন্ট যদি 2.5 সেন্টিমিটার হয়ে যায় তাহলে আমাকে টেস্টটা বন্ধ করে দিতে হবে। অথবা যদি আমি দেখি যে না, নিচে সয়েলটা আসলে ফেল করে গেছে, যে কোনো ধরনের লোড ইনক্রিমেন্ট ছাড়াই সে আসলে কি করছে, অটোমেটিক্যালি সেটেল করে যাচ্ছে, তখন আসলে এই দুইটার মধ্যে যেটা আগে হবে তখনই আমাকে কি করতে হবে, টেস্টটা বন্ধ করে দিতে হবে, আদারওয়াইজ আমি টেস্ট কন্টিনিউ করতে পারবো। তারপরে বলা হচ্ছে আফটার দ্য লোড ইজ রিলিজড দ্য ইলাস্টিক রিবাউন্ড অফ দ্য সয়েল শুড বি রেকর্ডেড। আমরা যেহেতু জানি যে আন্ডার low level of loading soil behaves as an elastic material। তার মানে হচ্ছে আমি সয়েলকে যদি উপর থেকে লোড দিই সয়েলটা সেটেল করবে, আবার যদি লোডটাকে যদি আমি রিলিজ করে দিই তাহলে কিন্তু সয়েলটা আবার আগের অবস্থায় ফেরত আসার একটা চেষ্টা করবে, মানে প্লেটটা আবার একটু সার্টেনলি কিছুটা উপরের দিকে উঠে আসবে। তো সেটাও হচ্ছে আমি কি করবো, ডায়াল গেজ থেকে সেই রিডিংটা পাবো যে প্লেটটা কতটুকু উপরে উঠে আসলো, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড। এই জিনিসটাও আমাকে কি করতে হবে, রেকর্ড করতে হবে। তো তারপরে আমরা এরকম একটা প্লট আসলে যে ডেটাগুলো আমরা ফিল্ড থেকে পাবো সেখান থেকে এরকম একটা প্লট আমরা প্রিপেয়ার করব। এক্স এক্সিসে থাকবে হচ্ছে প্লেট বিয়ারিং প্রেশার ইন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অথবা টন পার মিটার স্কোয়ার। আমি উপর থেকে যে লোডটা দিচ্ছি সেই লোডটাকে আমি হচ্ছে কত প্লেটের এরিয়া দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি কি পাবো, প্রেশারটা পেয়ে যাব। তো আমার ধরো প্রথমে ছিল, ধরো প্লেটের এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, আর যদি আমাদের টোটাল যে লোড আমরা দিব সেটা যদি হয় 10 টন, তাহলে ধরো ইনক্রিমেন্টগুলো ছিল ধরো 2 টন পার মিটার স্কোয়ার, 4 টন পার মিটার স্কোয়ার, 6, 8, 10 এভাবে। এবং প্রত্যেকটা ইনক্রিমেন্টে আমরা কি করেছি, প্লেট কতটুকু সেটেল করলো ওই ডায়াল গেজ থেকে ইন মিলিমিটারে সেই ডাটাগুলো কিন্তু আমরা রেকর্ড করেছি। তাহলে 2 এর এগেনস্টে যদি কতটুকু সেটেল করলো সেই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, প্রত্যেকটার রেকর্ডেড ডেটা যদি আমি এখানে বসাই তাহলে আমি কি পাবো, এরকম একটা লোড ভার্সেস সেটেলমেন্ট আমি একটা কার্ভ পাবো। তারপর হচ্ছে ওই পার্টিকুলার সয়েল টাইপের জন্য এবং ওই পার্টিকুলার ফাউন্ডেশনের জন্য যে পারমিসিবল যে সেটেলমেন্ট, যে যতটুকু সেটেলমেন্ট আমি আসলে ওইখানে অ্যালাউ করতে পারবো, ধরো সেটা যদি হয় কত, ধরো 2 সেন্টিমিটার অথবা 20 ফর এক্সাম্পল 1.5 সেন্টিমিটার, সেই 1.5 সেন্টিমিটারের কোরেসপন্ডিং যে বিয়ারিং প্রেশারটা সেটা আমি এই চার্ট থেকে বের করতে পারবো। ধরো এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এখান থেকে আমি এই কার্ভ পয়েন্টে চলে আসবো হরাইজন্টালি, তারপর আমি ভার্টিক্যালি আবার উপরের দিকে দেখবো ওই পয়েন্টের করেসপন্ডিং বিয়ারিং প্রেশারটা কত, এবং সেটাই হবে আসলে অ্যাকচুয়ালি আমার নেট অ্যালাউয়েবল বিয়ারিং প্রেশার ফর দিস পার্টিকুলার সয়েল অর ফাউন্ডেশন। এখন হচ্ছে এই যে আমরা টেস্ট করলাম এইখানকার বিভিন্ন যে ডাইমেনশনগুলো আছে সেখান থেকে আমরা আসলে, এটা তো হচ্ছে আমাদের একটা মডেল টেস্ট, তাই না? আমরা ছোট সাইজের একটা প্লেট দিয়ে আমরা কি করলাম, টেস্টটা করলাম। তো অ্যাকচুয়ালি যখন আমরা বড় ফাউন্ডেশনটা মানে প্রোটোটাইপ ফাউন্ডেশনটা যখন কনস্ট্রাক্ট করব তখন আসলে তার সেটেলমেন্ট আমরা এই ডেটা থেকে কিভাবে আসলে আমরা ক্যালকুলেট করতে পারি সেটার ফর্মুলা হচ্ছে এই দুইটা ফর্মুলা। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে এসএফ হচ্ছে পারমিসিবল সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন ইন মিলিমিটার, তার মানে হচ্ছে মেইন ফাউন্ডেশনের সেটেলমেন্টটা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করা যাবে। এসপি হচ্ছে প্লেটের যে সেটেলমেন্ট সেটা পারমিসিবল সেটেলমেন্ট, এবং এখানে বি হচ্ছে প্লেটের সাইজ, এবং বিপি হচ্ছে বি হচ্ছে মেইন যে ফাউন্ডেশন প্রোটোটাইপ সাব ফাউন্ডেশন যেটা
সেটার সাইজ, এবং বিপি হচ্ছে যে প্লেটটা টেস্টের জন্য ইউজ করা হয়েছে সেটার সাইজ। তো এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারবো, স্যান্ডি সয়েলের জন্য পারমিসিবল সেটেলমেন্ট ক্যালকুলেট করতে পারবো। যদি ক্লেই সয়েল হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এখন হচ্ছে যে প্লেট লোড টেস্টের আসলে কিছু লিমিটেশনস আছে, সেটা আমাদেরকে জানতে হবে যে এই টেস্ট আসলে কোন সিচুয়েশনে করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে, এবং হচ্ছে এটার সিগনিফিকেন্সটা আসলে কেমন, অথবা কোন ক্ষেত্রে আসলে এটার কোনো তেমন কোনো সিগনিফিকেন্স নাই, অথবা করলে সেটা ভুল হবে আর সেটা কোনো কাজে লাগবে না। তো এখানে যেটা বলা হচ্ছে যে প্লেট লোড টেস্ট ইজ অফ শর্ট ডিউরেশন। শর্ট ডিউরেশন বলতে ধরো আমি তো টোটাল 10 টন লোড দিব, 10 টন লোড দিতে হয়তো আমার কত, ধরো আমার 12 ঘন্টা লাগলো অথবা 24 ঘন্টা লাগলো, একটা শর্ট ডিউরেশনের জন্য আমি এই টেস্টটা করছি। দেয়ারফর কনসলিডেশন সেটেলমেন্ট ক্যান বি প্রেডিক্টেড। কনসলিডেশন সেটেলমেন্ট আমরা জানি যে কনসলিডেশন সেটেলমেন্ট হচ্ছে একটা টাইম ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট। উইথ টাইম এটা সয়েলটা আস্তে আস্তে সেটেল করবে। যেহেতু এটা শর্ট টাইমে আমি লোডটা দিচ্ছি, তার মানে কি হচ্ছে, কনসলিডেশন সেটেলমেন্ট কিন্তু সয়েলে হচ্ছে না। এটা আসলে বেসিক্যালি এই টেস্টটা আমাকে কি দিচ্ছে, সয়েলটার ইমিডিয়েট সেটেলমেন্টটা আমাকে দিচ্ছে। তো আমরা যেহেতু জানি ফর স্যান্ডি সয়েল ইমিডিয়েট সেটেলমেন্ট মে বি টেকেন এজ দ্য টোটাল সেটেলমেন্ট, কারণ স্যান্ডি সয়েলের ক্ষেত্রে আমরা জানি কনসলিডেশন সেটেলমেন্ট ইজ ভেরি লেস অথবা নেগলিজিবল, কারণ সয়েলে হচ্ছে আমি স্যান্ডি সয়েলে যখন আমি উপর থেকে লোড দেবো এটা ইমিডিয়েটলি সেটেল করে যাবে, এবং সেটাই হচ্ছে ওই সয়েলটার টোটাল সেটেলমেন্ট। বাট ক্লেই সয়েলে ইমিডিয়েট সেটেলমেন্ট কিন্তু টোটাল সেটেলমেন্ট না, কারণ আমি ইনিশিয়ালি একটা লোড দিলাম, ক্লেই সয়েলটা একটু সেটেল করলো, বাট উইথ টাইম এই ক্লেই সয়েলটা কিন্তু আরও সেটেল করবে। ঠিক আছে, তো তাহলে আমাকে কি করতেছে, প্লেট লোড টেস্ট কিন্তু শুধুমাত্র ইমিডিয়েট সেটেলমেন্টটাই দিতে পারছে, তো তার মানে এটা সুইটেবল ফর স্যান্ডি সয়েল। বাট ক্লেই সয়েলে যেহেতু ইমিডিয়েট সেটেলমেন্টের পরও একটা লং টার্ম সেটেলমেন্টের পোর্শন বাকি রয়ে যায়, তাহলে প্লেট লোড টেস্ট কিন্তু আমাকে ক্লেই সয়েলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আসলে টোটাল সেটেলমেন্ট সম্বন্ধে পরিষ্কার ধারণা দিতে পারছে না। সো ক্লেই সয়েলের ক্ষেত্রে আসলে প্লেট লোড টেস্টে তেমন কোনো সিগনিফিকেন্স নাই। এবং এট দ্য সেম টাইম ফর নন হোমোজিনিয়াস সয়েল, সয়েলটা যদি নন হোমোজিনিয়াস হয়, নন হোমোজিনিয়াস মিনস হচ্ছে ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস, গ্রাউন্ড সারফেসের নিচে একটা সয়েল লেয়ার আছে, সেটা হচ্ছে স্টিফ ক্লে, একটু হার্ড সয়েল, এবং একটু নিচেই আরেকটা নতুন সয়েলের লেয়ার আছে, ডিফারেন্ট সয়েল লেয়ার, যেটাতে আছে হচ্ছে সফট ক্লে। তো এখন খেয়াল করো যে তার মানে সয়েলটাকে আমরা কি বলতে পারতেছি, এখানে যে সয়েলের যে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটা যেটা আছে সেটা হচ্ছে নন হোমোজিনিয়াস, সেম না, সয়েলটা কিন্তু সেম না, ডিফারেন্ট টাইপ অফ সয়েল, দুই লেয়ারে দুই রকম সয়েল। এখন খেয়াল করো এখানে কি হচ্ছে, যে আমি যখন প্লেট লোড টেস্ট করব, প্লেট লোড টেস্টটা তো আমরা একটা ছোট সাইজের প্লেট দিয়ে করছি, তাহলে প্লেট লোড যখন টেস্ট করব তার প্রেসার বাল্বটা কি হবে, ছোট হবে অফকোর্স। তো এখন দেখো এই প্লেট লোড টেস্টের প্রেসার বাল্বটা কিন্তু এই উপরের লেয়ারটার মধ্যেই সীমাবদ্ধ। বাট আমি যখন অরিজিনাল ফাউন্ডেশনটা যখন কনস্ট্রাকশন করবো, সেটার উপরে যখন উপর থেকে স্ট্রাকচারের লোড আসবে, সেই তার যে প্রেসার বাল্বটা সেটা হচ্ছে কিন্তু দেখো সেটা নিচের লেয়ারেও চলে যাচ্ছে। তো তাহলে এখানে যদি আমি প্লেট লোড টেস্ট করি নন হোমোজিনিয়াস সয়েলের ক্ষেত্রে, এই প্লেট লোড টেস্ট কিন্তু আমাকে টোটালটা সম্বন্ধে আইডিয়া দিতে পারছে না, ওয়ারেজ ইন দ্য মেইন ফাউন্ডেশন, হ্যাঁ, নিচের সফট ক্লে লেয়ারটা উইল প্লে এ মেজর রোল হুইচ ক্যান নট বি মিমিকড ইন দ্য প্লেট লোড টেস্ট। সো এরকম যদি নন হোমোজিনিয়াস টাইপের সয়েল হয়, সেক্ষেত্রে আসলে প্লেট লোড টেস্ট তোমাকে আসলে প্রপার ইন্টারপ্রিটেশনটা, বিয়ারিং ক্যাপাসিটির ইন্টারপ্রিটেশনটা দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটা গাইডলাইন দেওয়া আছে যে নন হোমোজিনিয়াস সয়েল হলে আমরা কখন টেস্টটা করব, কখন করব না। নর্মালি এ প্লেট লোড টেস্ট ইজ নট রিকমেন্ডেড ইন সয়েল which are not homogeneous at least to a depth equal to 1.5 to 2 times the width of the prototype foundation. প্রোটোটাইপ ফাউন্ডেশনের যে উইথ, ফর এক্সাম্পল ধরে নিলাম কি যে এটাই হচ্ছে প্রোটোটাইপ ফাউন্ডেশনের উইথ, হ্যাঁ, এই উইথকে আমরা 1.5 থেকে 2 টাইমস ধরলাম, 2 টাইমসই, 2 টাইমস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে যেই ডেপটা আমরা পাবো, সেই ডেপ পর্যন্ত যদি সয়েল যদি একই রকম সয়েল হয়, ধরো স্টিফ ক্লে লেয়ারটা যদি এখান থেকে শুরু করে আরো এই উইথের দ্বিগুণের চাইতেও বেশি
ডেপথ জুড়ে যদি একই টাইপের সয়েল লেয়ার থাকে তাহলেই আমরা সেক্ষেত্রে প্লেট লোড টেস্টের রেজাল্টটাকে কনসিডার করতে পারি। যদি দ্বিগুণের চাইতে কম ডেপথের মধ্যেই যদি কি হয়, সয়েলের লেয়ার চেঞ্জ হয়ে যায়, সয়েলটা যদি নন হোমোজিনিয়াস হয়ে যায়, সেক্ষেত্রে প্লেট লোড টেস্ট ইজ নট রিকমেন্ডেড। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে Housel's method of determining safe bearing pressure. To determine the load and the size of a foundation for a permissible settlement, this method is based on the following equation. যে একটা পার্টিকুলার পারমিসিবল সেটেলমেন্টের জন্য একটা ফাউন্ডেশনের লোড এবং ফাউন্ডেশনের লোড এবং সাইজ ক্যালকুলেট করার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আমরা দেখি যে ইকুয়েশনটাতে কি আছে। ইকুয়েশনটাতে আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কিউ, লোড অ্যাপ্লাইড অন এ গিভেন প্লেট, মানে একটা প্লেট লোড টেস্টের কথা বলা হচ্ছে যে প্লেট লোড টেস্টের উপরে কতটুকু লোড আমি দিলাম। এপি হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া অফ দ্য প্লেট, তার মানে প্লেটের সাইজ, প্লেট যেহেতু প্লেটটা সয়েলের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট অবস্থায় থাকবে, তার মানে প্লেটের সাইজই হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া। পিপি হচ্ছে পেরিমিটার অফ দ্য প্লেট, তাহলে স্কোয়ার সাইজের যদি প্লেট হয় তাহলে সেটা পেরিমিটারও আমরা মেজার করতে পারবো। এম হচ্ছে কনস্ট্যান্ট করেসপন্ডিং টু দ্য বিয়ারিং প্রেশার, এন হচ্ছে অ্যানাদার কনস্ট্যান্ট করেসপন্ডিং টু পেরিমিটার শিয়ার। তো এখন হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে আসলে ইউজ করব। এটার প্রসিডিওরটা হচ্ছে নাম্বার 1, two plate load tests are to be constructed অথবা conducted at the foundation level of the prototype as per procedure explained earlier. তার মানে হচ্ছে আমরা দুইটা প্লেট লোড টেস্ট করব যেখানে আমরা ফাউন্ডেশনটা কনস্ট্রাক্ট করব ইন ফিউচারে, ফলোইং দ্য প্রসিডিওর এক্সপ্লেইনড আর্লিয়ার, মানে হচ্ছে দিস প্রসিডিওর, এই যে এখানে যে ফিগারটা, মানে এই টেস্টটা আমরা ফাউন্ডেশন লেভেলে দুইটা এরকম সেপারেট দুইটা টেস্ট কন্ডাক্ট করব। নাম্বার 2 হচ্ছে ড্র দ্য লোড সেটেলমেন্ট কার্ভ ফর ইচ অফ দ্য প্লেট লোড টেস্ট। তাহলে দুইটা প্লেট লোড টেস্ট যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, এরকম দুইটা কার্ভ পাবো। ওই দুইটা কার্ভ থেকে আমরা পারমিসিবল সেটেলমেন্টের জন্য আমরা কি পাবো, দুইটা নেট অ্যালাউয়েবল বিয়ারিং প্রেশার আমরা বের করতে পারবো। 4 নম্বরে এটাই বলা হচ্ছে যে ডিটারমাইন লোডস Q1 and Q2 ফ্রম ইচ অফ দ্য কার্ভস ফর দ্য গিভেন পারমিসিবল সেটেলমেন্ট। তাহলে আমরা যদি দুইটা প্লেট লোড টেস্ট করি, প্লেট লোড টেস্ট 1 থেকে আমি এরকম একটা ইকুয়েশন জেনারেট করতে পারবো। এটা হচ্ছে প্লেট লোড টেস্টে যতটুকু লোড দেওয়া হয়েছে সেটা, এটা হচ্ছে প্লেট লোড টেস্টের এরিয়া, এবং এটা হচ্ছে প্লেটের পেরিমিটার। এটা হচ্ছে প্লেটের এরিয়া, এটা হচ্ছে প্লেটের পেরিমিটার। প্লেট লোড টেস্ট 2 থেকেও আমি কি পাবো, এরকম নেট অ্যালাউয়েবল বিয়ারিং প্রেশারটা পাবো ওই যে কার্ভ থেকে। এটা হচ্ছে প্লেটের এরিয়া এবং এটা হচ্ছে প্লেটের পেরিমিটার। এখন খেয়াল করে এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে এবং এখানে এম এবং এন দুইটা হচ্ছে আমার আননোন, বাকি সবগুলো ভ্যালু কিন্তু আমি প্লেট লোড টেস্ট থেকে পেয়েছি। এখন যদি আমি এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমি কিন্তু কি পাবো, এখান থেকে এম আর এন এর ভ্যালুটা আমি বের করে ফেলতে পারবো। তো এম আর এন এর ভ্যালুটা যদি আমরা জানি তাহলে হচ্ছে এখন মেইন যে ফাউন্ডেশন অর্থাৎ প্রোটোটাইপ যে ফাউন্ডেশন সেটার লোড বিয়ারিং ক্যাপাসিটিটা আমরা কি করতে পারবো, এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। এম এবং এন আমি অলরেডি প্লেট লোড টেস্ট থেকে উপরের প্রসিডিওর ফলো করে আমি ডিটারমাইন করলাম। এএফ হচ্ছে আমার প্রোটোটাইপ ফাউন্ডেশনের সাইজ এবং পিএফ হচ্ছে আমার প্রোটোটাইপ ফাউন্ডেশনের পেরিমিটার। সো এম এবং এন আমি জানি, ফাউন্ডেশন সাইজ এবং পেরিমিটার যদি আমি জানি, সো দ্যাট আই ক্যান কম্পিউট দ্য বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং প্রেশার অফ দ্য সয়েল। তারপরে আমরা আসি এসপিটি থেকেও সেফ বিয়ারিং ক্যাপাসিটি আমি ইনডাইরেক্টলি কম্পিউট করতে পারি, এবং সেগুলোর জন্য কিছু রিসার্চ পেপার আছে এবং কিছু গাইডলাইন ওই রিসার্চগুলো থেকে
বের হয়ে আসছে। যেমন এসপিটি আই হোপ তোমাদের মনে আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। আমরা হচ্ছে সাবসারফেস ইনভেস্টিগেশন যে টপিকটা আমরা পড়েছিলাম একদম শুরুতে, সেখানে আমরা এসপিটি নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তো এসপিটি থেকে হচ্ছে আমি ইনডাইরেক্টলি আমরা সেফ বিয়ারিং ক্যাপাসিটি কিউএস এটা আমরা কম্পিউট করতে পারবো ইউজিং দিস empirical equation proposed by Teng in 1969, and this equation is for cohesionless soil, that means for sandy soil. So according to Teng, the safe bearing capacity for 25 millimeter settlement is, so 25 millimeter settlement consider করে safe bearing capacity equation হচ্ছে এটা, যেখানে আমরা n কারেক্টেড আমরা জানি যে এসপিটি n ভ্যালু যেটা সেটার জন্য কিছু কারেকশন অ্যাপ্লাই করতে হয়, এবং n কারেক্টেড টা হচ্ছে after some applying some correction, prescribed correction, we can achieve or find out n corrected value. If you cannot recall, so I recommend you to go back to the subsurface investigation lectures, so you can find it. এবং হচ্ছে এখানে বি হচ্ছে width of the footing, যে ফুটিংটা কনস্ট্রাক্ট হবে তার width, এবং হচ্ছে RW2 এটা হচ্ছে ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর, and this can be found from chapter 5, অথবা এটা যদি আসলে প্রবলেম যদি এক্সামিনেশনে যদি দেওয়া থাকে, সো সেক্ষেত্রে আই হোপ যে দিস টেবল উইল বি গিভেন। এবং এফডি হচ্ছে একটা ডেপথ ফ্যাক্টর, এটা হচ্ছে এই ইকুয়েশন থেকে কম্পিউট করা যাবে। ডিএফ হচ্ছে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, এবং বি হচ্ছে উইডথ অফ দ্য ফুটিং, এবং দিস ভ্যালু শুড বি লেস দেন অর ইকুয়াল টু 2। এবং যখন আমরা এই ভ্যালুগুলো যখন এখানে ইনসার্ট করব 25 মিলিমিটার সেটেলমেন্টের জন্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি যেটা পাওয়া যাবে সেটার ভ্যালুটা হবে হচ্ছে ইন কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো উই ক্যান অলসো ইউজ দিস ইকুয়েশন টু কম্পিউট দ্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি ফ্রম দ্য field SPT value. Another scientist, Meyerhoff, proposed an alternative equation which are slightly different from that of Teng. তো ওই ইকুয়েশনগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। ওটা আগের মতোই ইকুয়েশনটা, জাস্ট একটু স্লাইটলি মডিফাইড। এখানেও হচ্ছে খেয়াল করো যে কিউএস হচ্ছে সেফ বিয়ারিং ক্যাপাসিটি, এন কারেক্টেড আমরা ডিসকাস করেছি এন কারেক্টেড কি, আর W2 আমরা ডিসকাস করেছি যেটা একটা চার্ট থেকে আসবে, এবং এফডি হচ্ছে এখানে এই ইকুয়েশন থেকে আমাদেরকে কম্পিউট করতে হবে। ডিএফ হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন, এবং বি হচ্ছে উইডথ অফ ফুটিং, এবং দিস ভ্যালু শুড বি লেস দেন অর ইকুয়াল টু 1.33। এবং আমরা এই ইকুয়েশনটা উপরের ইকুয়েশনটা ইউজ করব যদি ফাউন্ডেশনের উইডথ যদি 1.2 মিটারের কম হয়, আর ফাউন্ডেশনের উইডথ যদি 1.2 মিটারের চাইতে বেশি হয়, সেক্ষেত্রে আমরা নিচের ইকুয়েশনটা ইউজ করব টু find out the safe bearing capacity from the field SPT value. এখানে বলা হচ্ছে যে experimental results indicate that the equations are too conservative. Therefore, Bowles proposes an approximate increase of 50% over that of Meyerhoff, which can also be applied to Teng's equation. তো বাওয়েল এবং হচ্ছে মেয়ারহফের যে দুটো ইকুয়েশন ছিল, হ্যাঁ, পরবর্তীতে বাওয়েল এই ভদ্রলোক উনি দেখেছেন যে এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি টু কনজারভেটিভ মানে হচ্ছে এগুলোর ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি। তার মানে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি যতটুকু পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আরও আসলে বেশি প্র্যাকটিক্যালি। সো বাওয়েল প্রপোজ করেছে যে ওই দুটো ইকুয়েশন থেকে মেয়ারহফ এবং হচ্ছে টেংয়ের ইকুয়েশন থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা চাইলে আমরা আরো 50% বাড়িয়ে ধরতে পারি সেফ বিয়ারিং ক্যাপাসিটিটা ওই ইকুয়েশন থেকে যেটা পাওয়া যাবে। তার মানে হচ্ছে এই ইকুয়েশন থেকে এবং হচ্ছে এই ইকুয়েশন থেকে যা পাওয়া যাবে আমরা চাইলে সেটা চাইতে আরো 50% বাড়িয়ে ধরলেও সেটা উইদিন দ্য সেফেস্ট লিমিট থাকবে। এখন হচ্ছে ওই আগের ইকুয়েশনগুলো কিন্তু হচ্ছে যে একটা পার্টিকুলার সেটেলমেন্ট ধরে তারপরে সেটা প্রপোজ করা। যদি
টলারেবল সেটেলমেন্ট যদি ওইটার সাথে ম্যাচ না করে, যদি অন্য হয়, যদি 20 মিলিমিটার হয়, 15 মিলিমিটার হয়, তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে সেফ বিয়ারিং ক্যাপাসিটিটা কম্পিউট করতে পারি। এটা বেসিক্যালি হচ্ছে আমরা বাংলায় যেটাকে আমরা ঐকিক নিয়ম বলি, যে 25 মিলিমিটারের জন্য সেফ বিয়ারিং প্রেশার হচ্ছে কিউএস, তাহলে এখন যদি 20 মিলিমিটার হয় তাহলে সেফ বিয়ারিং প্রেশার হবে এইটা। সো ঐকিক নিয়মে আমরা যেটা করি সেটা দিয়ে আমরা জাস্ট প্রপোর্শনালি ওটা বের করতে পারবো। এখন আমরা দেখব হচ্ছে ডাইমেনশনস অফ ফুটিং। তো ফুটিং এর ডাইমেনশন ফাইনালাইজ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জেনারেল ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে a footing shall be placed to depth so that adequate bearing capacity is achieved. সো এটা ইন জেনারেল আমরা সবাই বুঝতে পারছি যে এটা এমন একটা ডেপথে যেই আমাকে ফুটিংটা কনস্ট্রাক্ট করতে হবে যেখানে আসলে সাফিসিয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি যেটা আমার প্রয়োজন সেটা আমরা পাচ্ছি অথবা পাবো। এবং বলা হচ্ছে ইন কেস অফ ক্লেই সয়েল shrinkage and swelling due to seasonal weather change is not significant. আমরা যেহেতু জানি যে আমাদের দেশে সিজনাল ভেরিয়েশনটা অনেক সিগনিফিক্যান্ট, যেমন হচ্ছে আমাদের নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত একেবারেই বৃষ্টি হয় না, আবার হচ্ছে জুন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত খুব হেভি রেইনফল হয়। সো তার মানে হচ্ছে একটা হচ্ছে ড্রাই সিজন আর একটা হচ্ছে ভেরি ওয়েট সিজন। তো যেহেতু ওয়াটার কন্টেন্টের উপর বেস করে পার্টিকুলারলি ক্লেই সয়েলের সোয়েলিং এবং শ্রিঙ্কেজ এই প্রপার্টিগুলো সিগনিফিকেন্টলি ভ্যারি করে, তাহলে আমাকে যদি ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করতে বলা হয় তাহলে আমি যে লেয়ারে হাই পার্সেন্টেজ অফ ক্লেই সয়েল আছে এবং হচ্ছে যেখানে সিজনাল ভেরিয়েশনের ইম্প্যাক্টটা অনেক সিগনিফিকেন্ট, সেই লেয়ারে আমি কিন্তু ফাউন্ডেশনটা যদি আমি ফুটিংটা কনস্ট্রাক্ট করি সেটা কিন্তু ওয়াইজ হবে না। কারণ হচ্ছে সিজনাল ভেরিয়েশনের কারণে এক এক সিজনে ওই সয়েলটা এক এক রকম বিহেভ করবে এবং দিস will ultimately adversely affect the footing of the structure. সো আমাকে ওই লেয়ারটা অ্যাভয়েড করতে হবে। তারপরে বলা হচ্ছে যে where footings are to be founded on a slope, যদি স্লোপি সারফেসে যদি আমার ফুটিংটা হয়, ফর এক্সাম্পল এখানে আসলে আমার কাছে ফিগার ড্র করতে পারলে ভালো হতো। ফর এক্সাম্পল তোমরা যদি আমার কার্সর লোকেশনটা খেয়াল করো, ফর এক্সাম্পল ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, ধরো এই নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে একটা স্লোপিং গ্রাউন্ড, তারপর হচ্ছে ধরো এখানে একটা অল্প একটু ফ্ল্যাট জায়গা আছে, তারপর ধরো আরেকটা ফ্লোটিং স্লোপিং সারফেস। আমি যদি ফ্ল্যাট জায়গাটাতে ধরো ফর এক্সাম্পল যদি আমি একটা ফুটিং কনস্ট্রাক্ট করি, সেটা বলা হচ্ছে যে the distance of the sloping surface at the base level of the footing measured from the center of the footing shall not be less than twice the width of the footing. এটা বোঝার জন্য আই হোপ যে তোমরা যদি একটু ফলো করো এটা বোঝা যাবে। একটা ফিগার থাকে, আমি ট্রাই করব যে যখন তোমাদেরকে স্লাইডটা দিব একটা হ্যান্ড ড্রন একটা ফিগার এখানে অ্যাড করে দেওয়ার জন্য, আপাতত বোঝার সুবিধার জন্য। আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ খেয়াল করো যে ধরো এখান থেকে এটা হচ্ছে একটা স্লোপ, এখানে ধরো একটু ফ্ল্যাট একটা জায়গা আছে, আবার এখান থেকে আরেকটা স্লোপ। তো আমি যদি এখানে একটা ফুটিং কনস্ট্রাক্ট করি, ধরো এখানে একটা ফুটিং আছে, তো যেটা বলা হচ্ছে যে এই ফুটিং এর সেন্টার লাইন থেকে, মানে ফুটিং এর সেন্টার থেকে স্লোপিং সারফেসের যে ডিস্টেন্স, সেটা ফুটিং এর উইডথের 2 টাইমস এর কম হতে পারবে না। তার মানে ফুটিং এর সাইজ যদি হয় 2 মিটার, তাহলে সেন্টার লাইন থেকে ফুটিং এর এজ পর্যন্ত ডিস্টেন্স কত? 1 মিটার। না, আমাদের আসলে সেন্টার লাইন থেকে ডিস্টেন্সটা প্রয়োজন নাই, আমাদের হচ্ছে ফুটিং এর উইডথটাই নেসেসারি। ফর এক্সাম্পল ধরো 2 মিটার, তাহলে সেন্টার লাইন থেকে স্লোপটা 4 মিটারের কম হতে পারবে না। ওই ডিস্টেন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে, যে উইডথের ডাবল। উইডথ যদি 2 মিটার হয় তাহলে উইডথের ডাবল হচ্ছে 4 মিটার, তাহলে স্লোপিং সারফেস থেকে ফুটিং এর সেন্টার লাইনটা আমার অ্যাটলিস্ট 4 মিটার ডিস্টেন্সে থাকতে হবে।
তারপর হচ্ছে বলা হচ্ছে যে when adjacent footings are to be placed at different levels, the distance between the edges of the footing shall be such as to prevent undesirable overlapping of the structure in soil and disturbance of the soil under the higher footing due to excavation of the lower footing. এটার জন্য আমি একটা হ্যান্ড ড্রন ফিগার আমি পরবর্তীতে প্রোভাইড করব। তো এটা আসলে বলা হচ্ছে যে ধরো ডিফারেন্ট লেভেল, মানে হচ্ছে ধরো আমি ফর এক্সাম্পল আমার কার্সের লোকেশনটা যদি খেয়াল করো, ধরো একটা স্লোপিং গ্রাউন্ড আছে, আমি এইখানে একটা ফুটিং কনস্ট্রাক্ট করলাম এই লেভেলে, আবার হচ্ছে নিচের লেভেলে একটু নিচে এসে আমি আরেকটা ফুটিং এখানে কনস্ট্রাক্ট করলাম, দুইটা দুই লেভেলে কিন্তু। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে যদি ডিস্টেন্স যদি খুবই কম হয়, যে ফুটিংটা এই যে নিচেরটার সাথে এটার মধ্যে একটা ওভারল্যাপিং হবে, তাহলে কি হবে তাহলে কি হবে, যেটা যে সমস্যাটা যেটা হতে পারে সেটা হচ্ছে উপরে আমি যখন কনস্ট্রাক্ট করলাম উপরেরটা আমি ধরো প্রথমে কনস্ট্রাক্ট করে ফেললাম, তারপর আমি যখন নিচেরটাতে আসলাম, নিচেরটার জন্য আমাকে কি করতে হবে, সয়েল এক্সকেভেট করতে হবে। তো দুইটার যদি খুব ক্লোজ হয়, দেখা যাবে কি নিচেরটার জন্য যখন আমি সয়েল এক্সকেভেট করব, উপরেরটা নিচের থেকে মাটি সরে গেছে অথবা কেটে ফেলতে হচ্ছে। তো এটা আমাকে আগেই মাথায় রাখতে হবে যে দুইটা যাতে সাফিসিয়েন্টলি ক্লোজ না হয়, একটা যাতে সার্টেন ডিস্টেন্স তাদের মধ্যে থাকে, সো দ্যাট তাদের মধ্যে কোনো আনডিজায়ারেবল ওভারল্যাপিং যাতে না হয়। এবং সেক্ষেত্রে আরো একটা সমস্যা হতে পারে যদি তারা কাছাকাছি হয়, যে উপরেরটাতে যখন লোড আসবে ঠিক তার নিচেই যদি নিচের ফুটিংটা যদি ওভারল্যাপ অবস্থায় থাকে, তাহলে উপরের ফুটিং এর একটা লোডের পার্সেন্টেজ কিন্তু নিচেরটার উপরে এডিশনালি আসবে, তো সেটা কিন্তু ওই সয়েলটার উপরে এক্সট্রা একটা লোড। সো আই হোপ যখন আমি ফিগারগুলো দিব তখন হচ্ছে এই দুইটার সম্বন্ধে তোমাদের আইডিয়াটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তো তারপরেও যদি ক্লিয়ার না হয়, আমরা ক্লাসের শেষে এটা নিয়ে আরেকটু আলোচনা করব, সো দ্যাট আমরা যদি ইন্টারনেট থেকেও আমরা রিলেভেন্ট কিছু ফিগার হয়তো বা পেতে পারি। আদারওয়াইজ আই উইল ড্র দ্যাট ফর ইউ। ফুটিং ইন ফিল সয়েলস, তো আমরা বিভিন্ন জায়গাতেই জানি যে সয়েল ফিল করা হয়, যে ধরো কোনো জায়গায় মার্শিল্যান্ড ছিল সেখানে হচ্ছে সয়েল ফিল করা হয়, আবার অনেক জায়গাতেই আমরা দেখেছি যে ওয়েস্ট ডাম্প করা হয়, তো ডাম্প করার পরে হচ্ছে সেই জায়গাটাতে পরবর্তীতে কনস্ট্রাক্ট করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে আমরা বিয়ারিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করব? Footings located in field are subjected to the same bearing capacity, settlement, and dynamic ground stability considerations as footings in natural soil. The behavior of both field and underlying natural soil should be considered. তার মানে হচ্ছে যদি ফিল সয়েলও হয়, তাহলে আমরা ন্যাচারাল সয়েল থাকলে যে কনসিডারেশনগুলো অথবা যেভাবে আমরা ডিজাইন করতাম, যেভাবে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করতাম, ফিল সয়েলের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটাই আমরা সেম প্রসিডিউরটাই আমরা অ্যাপ্লাই করব। এবং হচ্ছে যে বিহেভিয়ার অফ দ্য ফিল এবং তার নিচে যে আন্ডারলাইন যে ন্যাচারাল সয়েলটা আছে যেটার উপর আসলে ফিলটা করা হয়েছে, হ্যাঁ, দুইটার প্রপার্টি শুড বি কনসিডার্ড। এখন আমরা আসি যে মিনিমাম ডেপথ অফ ফুটিং, একটা ফুটিং এর মিনিমাম ডেপথ আসলে কত হবে, মানে কতটুকু ডেপথ থাকতেই হবে। হ্যাঁ, সেটার একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে দ্য মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন শ্যাল বি 1.5 মিটার ফর এক্সটেরিয়র ফুটিং অফ পার্মানেন্ট স্ট্রাকচারস ইন কোয়েসিভ সয়েল অ্যান্ড 2 মিটার ফর কোয়েশনলেস সয়েল। যদি ক্লেই সয়েল হয় তাহলে আমাকে কি করতে হবে, মিনিমাম 1.5 মিটার ডেপথে তাকে কনস্ট্রাক্ট করতেই হবে, তার উপরে আমি আনতে পারবো না। আর যদি স্যান্ডি সয়েল হয় তাহলে অ্যাটলিস্ট 2 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে, যদি স্ট্রাকচারটা যদি পার্মানেন্ট হয় তাহলে এটার জন্য গাইডলাইন হচ্ছে এটা। আর হচ্ছে যদি টেম্পোরারি স্ট্রাকচার হয়, যেটা আসলে পরে আবার ডিসম্যান্টেল করে ফেলা হবে অথবা ভেঙে ফেলা হবে, জাস্ট নট সো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেক্ষেত্রে হচ্ছে যে এক্সটেরিয়র ফুটিং এর মিনিমাম ডেপথ হবে অ্যাটলিস্ট 400 মিলিমিটার। এটা হচ্ছে গাইডলাইনটা, দিস ইজ ফর দ্য এক্সটেরিয়র ফুটিং। ইন্টেরিয়র ফুটিং এ ইউ ক্যান চেঞ্জ, বাট মিনিমামটা মেনটেন করতে হবে, এটার চাইতে বেশি হতে পারে, যেহেতু ইন্টেরিয়র ফুটিং এ লোডের অ্যামাউন্টটা বেশি এক্সটেরিয়রের তুলনায়। আর আরেকটা জিনিস আমাদেরকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ফাউন্ডেশনস সাবজেক্টেড টু ইসেন্ট্রিক লোড। ইসেন্ট্রিক লোড বলতে আমরা যেটা বুঝি অথবা জানি যে ফাউন্ডেশনের যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেইখানে যদি লোডটা অ্যাপ্লিকেশন অফ লোডিং পয়েন্ট যেটা, সেটা যদি
ফাউন্ডেশনের সেন্টার অফ গ্র্যাভিটির সাথে যদি ম্যাচ না করে, অন্য জায়গায় যদি হয়, যেমন ধরো যে এটা হচ্ছে একটা ফুটিং, হ্যাঁ, এটার সেন্টার অফ গ্র্যাভিটি আমরা দেখতেই পাচ্ছি এই পয়েন্টটা, বাট লোডিং পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। এটা ধরো ইয়ের কারণে হতে পারে যে এটা ধরো একটা তোমার প্লটটা ধরো এই জায়গাতেই শেষ, তোমার প্লটের একদম কর্নারে এসে স্পেসের অ্যাভেলেবিলিটি না থাকার কারণে তোমাকে এখানেই ফুটিংটা কনস্ট্রাক্ট করতে হচ্ছে, বাট তুমি কলামটাকে কোনোভাবেই এখানে প্লেস করতে পারছো না, তোমাকে একটা সার্টেন ডিস্টেন্সে প্লেস করতে হচ্ছে। তো তখনই দেখা যাবে কি যে কনসেন্ট্রেটেড লোডটা এখানে থাকবে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে সে কি দিবে, একটা মোমেন্ট সে এখানে জেনারেট করবে ডিউ টু দিস ইসেন্ট্রিসিটি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে বিয়ারিং ক্যাপাসিটির কম্পিউটেশনটা কিরকম হবে। তো এখানে খেয়াল করো যে আমরা প্রথমে একটু ডিসকাস করে নিই যে ইসেন্ট্রিসিটিটা কি ধরনের হতে পারে। এটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিস বরাবর লোড অ্যাপ্লিকেশন পয়েন্টটা সরে আসছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটির একটা এক্সাম্পল। আবার এক্স অ্যাক্সিসে না এসে সেটা কোথায় হতে পারে, ওয়াই অ্যাক্সিসেও হতে পারে, ঠিক আছে, সেটাও হচ্ছে ইসেন্ট্রিসিটির আরেকটা এক্সাম্পল। আবার টু ওয়ে ইসেন্ট্রিসিটিও হতে পারে, এটা এক্স অ্যাক্সিস থেকেও একটা সার্টেন ডিস্টেন্স দূরে, ওয়াই অ্যাক্সিস থেকেও এটা কি একটা সার্টেন ডিস্টেন্স দূরে, সেটাও হতে পারে। তো সেই ধরনের সিনারিওতে নিচের যে আমাদের যে শিয়ার ফেইলুর যে প্লেন ছিল টায়ার জায়গার ইকুয়েশন আমরা যেটা দেখেছি, তাহলে লোড অ্যাপ্লিকেশন পয়েন্ট যদি এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট অথবা লাইন ক্রসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ফুটিং, অ্যাকচুয়ালি স্ট্রাকচার থেকে লোড যদি এই পয়েন্টে পড়ে তাহলে হচ্ছে সেই রাপচার প্লেনের পজিশনিংগুলোও চেঞ্জ হয়ে যাবে। এবং হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে কিউ যেটা যেটা হচ্ছে যে ওই যে ফুটিংটার উপরে, ফুটিংটার নিচে যে সয়েল আছে সেখানে আসলে কি পরিমাণ প্রেশার আসতেছে সেটা আমরা তখন কম্পিউট করব হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে। কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা কি জানি যে এই এখন এই লোডটার কারণে এই ইসেন্ট্রিসিটির কারণে এই সেন্ট্রাল পজিশনে একটা এডিশনাল একটা মোমেন্ট এখানে কাজ করবে। সো সেই মোমেন্টের জন্য নিচে যে কন্ট্যাক্ট প্রেশারের উপরে যে ইফেক্টটা পড়বে সেটাও আমাদেরকে এখন কি করতে হবে, কনসিডারেশনে নিতে হবে। তখন আমরা কম্পিউট করবো হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। কিউ হচ্ছে টোটাল ভার্টিক্যাল লোড, এখানে টোটাল যে লোডটা আসতেছে। এ হচ্ছে ফুটিং এর এরিয়া, আর এখানে হচ্ছে ইএক্স। ইএক্স হচ্ছে ইসেন্ট্রিসিটি, তার মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে সে কতটুকু দূরে অবস্থিত। তারপর হচ্ছে আই ওয়াই। তো আই ওয়াইটা হচ্ছে ওই ফুটিংটার জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স এক্সিস অথবা, এবং হচ্ছে এখানে এটা হচ্ছে আই ওয়াই এবং এখানে হচ্ছে এর পরের যে টার্মটা সেখানে আছে হচ্ছে আই এক্স। তো আই এক্সটা হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্ট এবং আই ওয়াইটা হচ্ছে ওয়াই ওয়াই রেসপেক্টের এগেনস্টে তার জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং হচ্ছে তোমার যদি রেক্টেঙ্গুলার শেপ হয়, যদি স্কোয়ার শেপ হয়, সেক্ষেত্রে জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে কম্পিউট করতে হয় আই হোপ তোমরা সেটা শিখে আসছো। সো এবং হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারবো, ফাইনালি যখন আমরা এই ভ্যালুগুলো এখানে ইনসার্ট করব তখন হচ্ছে আমরা টোটাল যে কন্ট্যাক্ট প্রেশার সেটা আমরা ইসেন্ট্রিক লোডিং এর ক্ষেত্রে সেটা আমরা কম্পিউট করতে পারবো। এখন এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইসেন্ট্রিসিটি যেটা, এটা হচ্ছে সেন্ট্রোইডাল অ্যাক্সিস, লোডটা পড়ছে আসলে এখানে। এখানে বলা হচ্ছে যে when ex or ey exceed a certain limit, the previous equation gives a negative value of q, which indicates tension between soil and bottom of the foundation. বলা হচ্ছে যে ex এবং ey মানে হচ্ছে ইসেন্ট্রিসিটিটা যদি একটা সার্টেন পয়েন্টের চাইতে মানে সার্টেন ভ্যালুর চাইতে বেশি হয় অথবা যদি বড় হয়, তাহলে হচ্ছে আলটিমেটলি কম্পিউট করার পরে এখানে কিউ এর যে ভ্যালুটা এটা আসলে নেগেটিভ ভ্যালু আসে। কিউটা কি ছিল, কিউটা হচ্ছে কি কন্ট্যাক্ট প্রেশার, তার মানে হচ্ছে সয়েলের সাথে ফাউন্ডেশনের যে কন্ট্যাক্ট প্রেশার, তার মানে উপর থেকে যদি লোড আসে তাহলে সয়েলটা কি করবে, নিচে সয়েল ফাউন্ডেশনটা নিচের সয়েলকে কম্প্রেশন দিবে। বাট এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তখন আমরা বুঝবো কি যে দুইটার মধ্যে আসলে কম্প্রেশন কাজ করতেছে না টেনশন কাজ করতেছে, নেগেটিভ ভ্যালু। এটা আসলে কখন হবে, যখন হচ্ছে ইএক্স অথবা ইওয়াই একটা সার্টেন লিমিট তারা এক্সিড করবে। এবং সেটাই বলা হচ্ছে যে এখানে যে previous equation is applicable only when the load is applied within a limited area which is also known as the cairn, so that the load may fall within the shaded area to avoid tension.
কোর এবং কার্ন, আই থিঙ্ক এটা তোমরা লেভেল 2 টার্ম 2 এর যে তোমাদের যে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল কোর্স ছিল সেখানে তোমরা পড়ে এসছো। আই থিঙ্ক ইট ইজ লেভেল 2 টার্ম 2 অথবা লেভেল 2 টার্ম 1। তো আই নো হাউ টু আই হোপ ইউ অল নো হাউ টু ক্যালকুলেট কোর এন্ড কার্ন। এখন বলা হচ্ছে যে এটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এবং ইসেন্ট্রিসিটি যদি কার্ন সেকশনের বাইরে পড়ে তাহলেই হচ্ছে আমরা যখন এই কিউটা যখন কম্পিউট করব তখন সেটা নেগেটিভ আসবে, হুইচ ইজ আনডিজায়ারেবল। তো তখন আমাদেরকে কি করতে হবে, এই ফুটিং ডিজাইনটা অথবা ফুটিং এর যে সেকশনটা সেটাকে আমাদেরকে কি করতে হবে, রিভাইজ করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের ইসেন্ট্রিক ফাউন্ডেশন লোডিং এর ক্ষেত্রে আমরা কিভাবে বিয়ারিং ক্যাপাসিটি, টোটাল কন্ট্যাক্ট প্রেশার কিভাবে ক্যালকুলেট করব সেটার প্রসিডিওর। তো আমাদের শ্যালো ফাউন্ডেশনের এই পার্টটা মোটামুটি এখানেই শেষ। আমরা আসলে আজকে আরও একটা পার্ট শুরু করব, বাট আমি চাচ্ছি এখন একটা ছোট একটা ব্রেক এখানে নিতে। সো আমরা আসলে 15 থেকে 20 মিনিট পরে আসলে আবার স্টার্ট করব। অ্যাকচুয়ালি আমি এখনো লাঞ্চ করি নাই, সো আমার আসলে এই টাইমটা দরকার। সো এরপরে আমরা ডিপ ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশনের তোমাদের যে লেকচারটা গতকালকে আমি দিয়েছিলাম সেটা থেকে আমরা আবার স্টার্ট করব। ঠিক আছে, তাহলে তোমরা একটা ব্রেক নাও। তোমরা চাইলে অনলাইনেও থাকতে পারো, তোমরা চাইলে আবার আফটার 20 মিনিটস আমরা এক্স্যাক্টলি 3:45-এ শুরু করব আবার। হ্যাঁ, 3:45-এ তোমরা আবার ব্যাক করতে পারো। ওকে, শেয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে পাইল ফাউন্ডেশনের? ওকে, শেয়ারড স্ক্রিনও দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আবার স্টার্ট করি। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে পাইল ফাউন্ডেশন। এতক্ষণ এর আগ পর্যন্ত আমরা ছিলাম শ্যালো ফাউন্ডেশনে, আমরা এখন একটু ডিপ ফাউন্ডেশনের দিকে মুভ করব। তো ডিপ ফাউন্ডেশনের মধ্যে সবচেয়ে পপুলার, ওয়ার্ল্ড ওয়াইড ইউজড এবং কমনলি ইউজড হচ্ছে পাইল ফাউন্ডেশন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট আর পাইলস। পাইল আসলে কি? তো পাইলস আর স্ট্রাকচারাল মেম্বার্স মেড অফ স্টিল, কনক্রিট অর টিম্বার। এটা পাইল হচ্ছে এক ধরনের স্ট্রাকচারাল মেম্বার যেটা স্টিল, কনক্রিট অথবা টিম্বার যে কোনো কিছুরই তৈরি হতে পারে। নেসেসারি টু এনশিওর স্ট্রাকচারাল সেফটি despite the huge cost. So deep foundation usually the cost involvement is higher compared to the shallow foundation, but it is actually necessary to ensure the overall safety or stability of the structure. আমরা যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করো যে এখানে ধরো আমরা একটা হেভিলি রোডের স্ট্রাকচার ওভার দ্য গ্রাউন্ড সারফেস আমরা কনস্ট্রাক্ট করব।
And to design and construct a foundation for this structure, the main objective is to properly transfer this structural load to the underneath soil layers. এখন খেয়াল করো যে এখানে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড সারফেসের নিচে যে লেয়ারটা আছে সেটা লো ডেন্সিটি, তার মানে তার স্ট্রেংথ কম। তারপরেরটা হচ্ছে মিডিয়াম ডেন্সিটি, উপরেরটা হচ্ছে একটু বেশি। তারপরে আছে হাই ডেন্সিটি, মানে হচ্ছে হার্ডার সয়েল। যেহেতু এখানে হিউজ লোড, স্ট্রাকচারের লোড অনেক বেশি, তো নিচের লেয়ারটা যদি সাফিসিয়েন্টলি স্ট্রং না হয় সেই লোডটাকে ক্যারি করার জন্য, তাহলে আমাদেরকে কি করতে হবে, আরও নিচের দিকে যেতে হবে। তো যখন ডেপথ যখন অনেক বেড়ে যায় তখন আসলে শ্যালো ফাউন্ডেশন এক্সকেভেট করে নিচে এসে শ্যালো ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করা ইকোনমিক্যাল হয় না এবং প্র্যাকটিক্যালও হয় না। তখন আমাদেরকে কি করতে হয়, যে থ্রু সাম স্ট্রাকচারাল মেম্বার, এই যে এগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পাইল, লাইক কলাম লাইক স্ট্রাকচার, উই ক্যান go much more deeper to reach the harder soil and then safely transfer the structural load to the harder soil. So it is mainly basically piler purpose. আসলে কোন কোন সিনারিওতে আসলে পাইল ফাউন্ডেশনটা নেসেসারি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে সফট অর উইক সয়েল অ্যাট শ্যালো ডেপথ, যেটা আমরা এর আগে ছবিতে দেখে আসলাম, যে শ্যালো ডেপথ মানে কম ডেপথে হচ্ছে যে সয়েলটা আছে সেটা হচ্ছে উইকার, যেটা কিনা উপরের স্ট্রাকচারকে সাপোর্ট দিতে পারবে না। সো সেক্ষেত্রে আমাদেরকে ডিপ ফাউন্ডেশনের দিকে যেতে হবে। সো সেক্ষেত্রে অবভিয়াস মোস্ট সুইটেবল সলিউশন অথবা চয়েস হচ্ছে পাইল ফাউন্ডেশন। সাবজেক্টেড টু ল্যাটারাল ফোর্স, যেমন আমরা জানি আর্থকোয়েক যখন হয় অথবা যখন উইন্ড আসে, উইন্ড স্ট্রাকচারকে যে কোনো একদিক থেকে সে অ্যাটাক করে, তার মানে হচ্ছে স্ট্রাকচারটা ল্যাটারালি তখন সে মুভ করে এই ডিরেকশনে, ল্যাটারালি মুভ করে। সিমিলারলি আর্থকোয়েকের ক্ষেত্রেও কি হয়, এই সয়েল মাসটা একবার এদিকে যায় একবার এদিকে আসে। ইন জেনারেলি যদি আমরা চিন্তা করি, টু ফর দ্য সেক অফ সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়, is usually subjected to lateral loads due to the earthquake. সো সেক্ষেত্রে এই যে ল্যাটারালি যখন স্ট্রাকচারকে যখন পুশ করা হয়, তখন হচ্ছে যদি ফ্লেক্সিবল টাইপের ফাউন্ডেশন, এই ধরনের স্লেন্ডার স্ট্রাকচার হয় কলাম লাইক, তো সেক্ষেত্রে হচ্ছে সে ফ্লেক্সারালি বিহেভ করে, মানে সে যখন ল্যাটারাল লোড পায় সে বেন্ড করতে পারে, আবার এদিক থেকে যে সয়েলের রেজিস্ট্যান্স সেটা আবার তাকে তার জায়গায় ধরে রাখার চেষ্টা করে। তো এই ধরনের সিনারিওতে হচ্ছে পাইল ল্যাটারাল ফোর্স রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাইল ফাউন্ডেশন ইজ মাচ মোর ইফেক্টিভ কম্পেয়ার টু শ্যালো ফাউন্ডেশন। নাম্বার 3 হচ্ছে এক্সপান্সিভ অর সোয়েলিং অফ সয়েল। সো যেমন আমরা আগের ক্লাসে বলেছিলাম যে সিজনাল ভেরিয়েশনের কারণে ক্লে সয়েলে এক্সপানশন আর সোয়েলিং হয়। তো সেই ধরনের সয়েল লেয়ারে আমরা সাধারণত ফাউন্ডেশন কনস্ট্রাকশন করতে চাই না। তো সেই ধরনের সয়েল লেয়ারের যদি প্রেজেন্স থাকে আপার লেয়ারে, তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে অ্যাভয়েড করে নিচের দিকে চলে যেতে হবে আরো ডিপ স্ট্র্যাটাতে। যেমন হচ্ছে এখানে খেয়াল করো, যেখানে যে আপ টু দিস লাইন, মানে দিস লেয়ারটা হচ্ছে সোয়েলিং লেয়ার। তো তাহলে আমি ট্রাই করব এই লেয়ারটাকে অ্যাভয়েড করার জন্য, যেখানে যেহেতু এখানে সিজনাল ভ্যারিয়েশন হওয়ার চান্স আছে এবং সেটা ফাউন্ডেশনকে অ্যাডভার্সলি এফেক্ট করার সম্ভাবনা আছে। সো আমাকে কি করতে হবে, এই লেয়ারটাকে অ্যাভয়েড করে আরো নিচে চলে যেতে হবে ডিপার লেয়ারে। তো সেক্ষেত্রে হচ্ছে পাইল ইজ দ্য আলটিমেট চয়েস। তারপরে হচ্ছে সাবজেক্টেড টু আপলিফট ফোর্স। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিউ টু সয়েল প্রপার্টিজ অ্যান্ড আদার ক্যাপিলারি ওয়াটার অ্যাকশন, যে একটা শ্যালো ফাউন্ডেশন যদি আমি কনস্ট্রাক্ট করি, ইট ক্যান বি সাবজেক্টেড টু আপলিফট ফোর্স, এটা উপরের দিকে উঠে আসার একটা টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে সেই লেয়ারটাকে অ্যাভয়েড করে অথবা এক্সিট করে আমরা যদি পাইল ফাউন্ডেশনে যাই, রিলেটিভলি স্লেন্ডার স্ট্রাকচার, সো দিস ক্যান মিনিমাইজ দ্যাট ইফেক্ট। সো আপলিফট ফোর্সের টেন্ডেন্সি থাকলে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা সুইটেবল সলিউশন। তারপর হচ্ছে স্কাওয়ারিং, যেমন ধরো এটা হচ্ছে দেখানো হচ্ছে একটা, ধরো একটা ব্রিজ পিয়ার, এখানে নদীর উপরে ধরো এটা তৈরি করা, এখানে তো পানি আছে। তো দেখা যায় হেভি কারেন্ট থাকলে কি হবে, এটার চারপাশে হচ্ছে স্কাওয়ারিং হবে, ইরোশন হবে। সো যে এটা যদি শ্যালো ফাউন্ডেশন হয়, আশপাশে যদি ইরোশন হয়, তাহলে তো ফাউন্ডেশন তো জায়গা থেকে সরে আসবে। তো তাকে কি করতে হবে, তাকে আরো শক্ত মাটিতে আরো ভিতরে এটাকে কি করতে হবে, এটাকে গেঁথে দিতে হবে, পেক করে দিতে হবে। তো সেক্ষেত্রেও হচ্ছে কি আরো ডিপার লেয়ারে চলে যাওয়া, এই ইরোশন জোনটাকে অ্যাভয়েড করে
তো সেক্ষেত্রেও হচ্ছে আমার কি পাইল ফাউন্ডেশন হচ্ছে মাচ মোর সুইটেবল সলিউশন। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পাইলের দুইটা ধরন দেখানো হচ্ছে, এখানে খেয়াল করো, এটা হচ্ছে গ্রাউন্ড লেয়ার, এই অ্যারোটা দিয়ে বোঝানো হচ্ছে স্ট্রাকচার থেকে এখানে লোড আসতেছে, এটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। এটাকে আমরা কোন পর্যন্ত নিয়ে গেলাম, একটা রক লেয়ার পর্যন্ত, সো দ্যাট এটা নিচেরটা খুবই স্ট্রং লেয়ার, সো দ্যাট উপর থেকে যে লোডটা আসতেছে সেটাই রক লেয়ারটা সাপোর্ট দিচ্ছে। এই ধরনের ফাউন্ডেশন যেখানে হচ্ছে একেবারে নিচে খুব স্ট্রং লেয়ার আছে, সেটাকে আমরা বলি হচ্ছে এন বিয়ারিং পাইপ, যে পুরো বিয়ারিংটা একদম এন্ডে যে সয়েল লেয়ার আছে সেটা পুরো লোডটাকে বিয়ার করছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ডিপ যেও হচ্ছে নিচে খুব হার্ডার লেয়ার পাওয়া যায় না, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যেই লেয়ারটাই থাকে সেখান থেকে সয়েল একটা পাইল একটা সাফিসিয়েন্ট রিয়াকশন পায় অথবা রেজিস্ট্যান্স পায়। প্যারালালি হচ্ছে পাইলের সাথে এখানে তার যে অ্যাডজাসেন্ট যে সয়েল, পেরিফেরিতে যে সয়েল আছে সেটার সাথে তার একটা ফ্রিকশন হয়, সেই ফ্রিকশন থেকে সে কিছু রেজিস্ট্যান্স গেইন করে, এবং এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে সে উপর থেকে যে লোডটা আসতেছে সেটাকে সে সাপোর্ট দেয়। তো এই ধরনের পাইলকে আসলে বলা হয় হচ্ছে এন বিয়ারিং ইন কম্বিনেশন টু স্কিন ফ্রিকশন অথবা ফ্রিকশন পাইল বলা হয়। তো আমরা আগেই বলেছি যে ম্যাটেরিয়ালের উপর বেস্ট করে পাইল তিন ধরনের হতে পারে, টিম্বার পাইল, স্টিল পাইল, কনক্রিট পাইল। তো সেগুলোর কিছু পিকচার অথবা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন এখানে দেখানো আছে, এবং হচ্ছে কনস্ট্রাকশন মেথড এবং ইনস্টলেশনের উপর বেস করে আরো তিন ধরনের হয়। একটা হচ্ছে ড্রিভেন পাইল, যেটাকে আসলে ড্রাইভ করে ঢুকানো হয় থ্রু হ্যামারিং। আর এটা হচ্ছে কাস্ট ইন সিচু পাইল, যেটা হচ্ছে ইন সিচু বলতে মানে ইনফিল্ডে যেটাকে আসলে কনস্ট্রাক্ট করা হয়। নাম্বার 3 হচ্ছে ড্রিভেন অ্যান্ড কাস্ট ইন সিচু পাইল, মানে হচ্ছে দুইটার কম্বিনেশন, হয়তো বা একটা পার্ট ড্রিভেন করা হলো, বাকি পার্টটা হচ্ছে ইন সিচুতে কনস্ট্রাক্ট করা হলো, কাস্ট করা হলো। তো ড্রিভেন পাইলের অ্যাডভান্টেজগুলো আসলে কি কি? অ্যাডভান্টেজ একটা হচ্ছে যে ক্যান বি প্রিকাস্ট টু দ্য রিকোয়ার্ড স্পেসিফিকেশন, যেহেতু বলা হচ্ছে এটা ড্রিভেন পাইল, তার মানে হচ্ছে এটা একটা অন্য একটা ফ্যাক্টরিতে এটাকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসা হবে, তারপর ফিল্ডে এনে এটাকে ইনস্টল করা হবে। তো যেহেতু ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার, সো এটা আসলে আমরা যেভাবে মানে রিকোয়ারমেন্ট দিয়ে দিব, সাইজ, ডায়ামিটার, ম্যাটেরিয়াল প্রপার্টি, হ্যাঁ, ওইটা এক্স্যাক্টলি ওইভাবেই ফিল্ড থেকে প্রপারলি ম্যানুফ্যাকচার করে নিয়ে, ফ্যাক্টরি থেকে প্রপারলি ম্যানুফ্যাকচার করে নিয়ে আসা সম্ভব। Any size, length and shape can be made in advance and used at site. এটার ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো সাইজ শেপের তৈরি করা যায় এবং ফিল্ড এনে ইউজ করা যায়। Pile driven into granular soil compacts the adjacent soil mass. সো যদি স্যান্ডি টাইপের সয়েল হয় এবং সেই সয়েলে যদি আমরা যদি হ্যামারিং এর মাধ্যমে একটা পাইল ড্রাইভ করি, সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু হ্যামারিং হলে সয়েলের মধ্যে একটা ভাইব্রেশন হবে, তো অটোমেটিক্যালি তার যে অ্যাডজাসেন্ট আশেপাশের যে সয়েলটা আছে যেখানে আমরা ড্রাইভ করছি, সেই সয়েলটা কি হবে, যেহেতু গ্র্যানুলার সয়েল, সেখানে ভাইব্রেশন দিলে সয়েলটা কম্প্যাক্ট হবে, সো হুইচ ইজ এ এডিশনাল গেইন ইন স্ট্রেংথ ফর দ্য সয়েল। ওয়ার্ক ইজ নিট অ্যান্ড ক্লিন, যেহেতু হচ্ছে আমরা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করে এনে এখানে ইনস্টল করছি, সো সাইটের কনস্ট্রাকশনের কোনো ঝামেলা নাই, সো ওয়ার্ক ইজ রিলেটিভলি নিট অ্যান্ড ক্লিন। রিকোয়ার্ড লেস স্টোরেজ ক্যাপাসিটি, যেহেতু অন্য জায়গায় ম্যানুফ্যাকচার হচ্ছে সেহেতু তোমার সাইটে ম্যাটেরিয়ালস স্টোরেজের কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে সুইটেবল ফর জেটি অ্যান্ড সিমিলার টাইপ অফ স্ট্রাকচার, এটা আসলে জেটি মানে আন্ডার ওয়াটার স্ট্রাকচার, ওই ধরনের সিনারিওতে দিস ইজ মোর কনভিনিয়েন্ট, কারণ ওইখানে আসলে কাস্টিং সিচু করা অথবা মানে ফিল্ডে কাস্ট করা, কনস্ট্রাকশন করা, ইটস রিলেটিভলি ডিফিকাল্ট। এখন একটা ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? মাস্ট বি প্রপারলি রেইনফোর্সড, যেহেতু এটা ইনস্টলেশন, এটা একটা সফিস্টিকেটেড প্রসিডিউর থ্রু হ্যামারিং অপারেশন, সো এটাকে প্রপারলি, এটার জন্য যে এডিশনাল যে সাপোর্ট প্রয়োজন ইনফিল্ডে, সেই সাপোর্টগুলো প্রপারলি ওখানে থাকতে হবে, সেটাই বোঝানো হচ্ছে যে মাস্ট বি প্রপারলি রেইনফোর্সড উইথ আদার সাপোর্টস। অ্যাডভান্স প্ল্যানিং ইজ রিকোয়ার্ড, যেহেতু এটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, তারপর আমি এটাকে হ্যামার ক্রেন দিয়ে এটাকে ফিল্ডে ইনস্টল করব, সো এখানে হচ্ছে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা প্রপার প্ল্যানিং এবং এক্সিকিউশন ইজ নেসেসারি, আদারওয়াইজ ইউর কোম্পানি অর ইউ ক্যান ইনকার লসেস if you mismanage the whole scenario.
যদি তোমার স্কিল ম্যানেজার না থাকে এবং তুমি যদি সবকিছু প্রপারলি এক্সিকিউট করতে না পারো, in that case it will be a huge loss. It can incur huge loss in terms of money. তারপর হচ্ছে since the exact length required at the site can't be determined in advance, the method involves cutting off extra length and adding more length. যেহেতু এটা প্রিকাস্ট, সো তুমি একটা সার্টেন লেন্থের এটাকে ফিল্ডে তুমি ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে আসবে, তারপর ফিল্ডে ইনস্টল করতে যেয়ে দেখা গেল যে এটা ধরো 2/3 লেন্থ ড্রাইভ করার পরে দেখা গেল নিচে খুবই হার্ড সয়েল পাওয়া যাচ্ছে আর ড্রাইভ করা যাচ্ছে না, তখন হচ্ছে এডিশনাল লেয়ারটা তোমাকে উপর থেকে কেটে ফেলতে হবে, হুইচ ইজ ইন টার্মস যে একটা মানে ওয়েস্টেজ অফ রিসোর্স অথবা মানি বলা যায়, যেহেতু এটার কোনো কাজে লাগছে না ওই পার্টটা। তারপর হচ্ছে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারস এফেক্টেড ডিউ টু ভাইব্রেশন। যদি তুমি বিল্ট ইন এরিয়াতে যদি এই ধরনের অপারেশন কন্ডাক্ট করো, হ্যামারিং অপারেশন চালালে এখানে সাউন্ড হবে, ভাইব্রেশন হবে। সো আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে আর যারা ওইখানকার ইনহ্যাবিটেন্টস আছে তারা দে উইল ফিল প্রবলেম অ্যান্ড ক্যান বি এফেক্টেড অ্যাডভার্সলি ডিউ টু দ্য ভাইব্রেশন। পাইল ড্রিভেন ইনটু ক্লে ইনিশিয়ালি ডিক্রিজ দ্য সারাউন্ডিং সয়েল স্ট্রেন্থ। যেহেতু ক্লে সয়েলে যদি আমরা যদি একটা পাইলকে ড্রাইভ করি, যদি ওইখানে যদি ভাইব্রেশন হয় তাহলে ইউজুয়ালি ক্লে সয়েল কিন্তু কম্প্যাক্টেড হয় না, হ্যাঁ ওখানে কম্প্যাকশন হবে না, ক্লে সয়েল ডিফর্ম হবে। সো সয়েল যখন ডিফর্ম হবে পার্মানেন্টলি তখন ইট ক্যান রেজাল্ট ইন স্ট্রেংথ ডিগ্রেডেশন ইন দ্য সয়েল। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর যদি কাস্টিং সিচু পাইল হয়, যেটাকে আমরা ফিল্ডে আসলে কনস্ট্রাক্ট করব, প্রিফ্যাব্রিকেটেড না, সো সেটার অ্যাডভান্টেজ এবং রিলেটিভ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, যে এনি সাইজ অ্যান্ড লেন্থ ক্যান বি কনস্ট্রাক্টেড, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, যে কোনো সাইজ এবং লেন্থ কনস্ট্রাক্ট করা যাবে। ড্যামেজ ডিউ টু ড্রাইভিং অ্যান্ড হ্যান্ডেলিং ইন ড্রিভেন পাইলস ক্যান বি ইগনোর। যেহেতু আগেরটা যেটা আমরা দেখেছি যে প্রি ম্যানুফ্যাকচার্ড যে পাইলটা সেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে বানিয়ে সেটাকে নিয়ে আসতে হবে, সেটাকে প্রপারলি ড্রাইভ করতে হবে। সো হ্যান্ডেলিং অ্যান্ড ড্রাইভিং অপারেশনের সময় পাইলের ড্যামেজ হতে পারে, সেটার সম্ভাবনা আসলে এই কাস্টিং সিচু পাইলের ক্ষেত্রে নাই। নাম্বার 3, সুইটেবল ফর ডেন্স এরিয়াস। যেহেতু হচ্ছে যদি আশেপাশে যদি বিল্ট ইন এরিয়াও থাকে, তুমি যেহেতু ইনসাইড কনস্ট্রাকশন করছো, সো তোমার পাইল অন্য জায়গা থেকে ক্যারি করে আনতে হচ্ছে না, ট্রান্সপোর্টের ঝামেলা নাই, এবং যে কোনো কম্প্যাক্টেড এরিয়ার মধ্যে তুমি এই অপারেশনটা চালাতে পারবে। সুইটেবল ফর সয়েলস হ্যাভিং পুর ড্রেনেজ কোয়ালিটিস। যেমন হচ্ছে সয়েলে যদি হাই ড্রেনেজ কোয়ালিটি থাকে তাহলে হচ্ছে আমি যখন গর্ত করব এটা কনস্ট্রাক্ট করার জন্য, আমি যখন বোরহোলটা করব তখন পানি এসে ভরে যাবে, বাট সয়েলের ড্রেনেজ কোয়ালিটি যদি পোর হয় তাহলে এটা কি তোমাকে কনস্ট্রাকশনে অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে। আর এটার ডিসঅ্যাডভান্টেজ কি কি, রিকোয়ার কেয়ারফুল সুপারভিশন। যেহেতু ইনসাইড কনস্ট্রাকশন হচ্ছে, কোয়ালিটি শুড বি মেনটেন ইন এভরি ফেজ, কনক্রিট কোয়ালিটি, স্টিল কোয়ালিটি, প্রপারলি স্টিলগুলা কেসিংটা তৈরি হচ্ছে কিনা, সেটাকে প্রপারলি ইনস্টল করা হচ্ছে কিনা। সো দিস রিকোয়ার্স ভেরি কেয়ারফুল সুপারভিশন। তারপর হচ্ছে রিকোয়ার সাফিসিয়েন্ট স্টোরেজ, যেহেতু হচ্ছে সব ম্যাটেরিয়াল তোমাকে ইনফিল্ড নিয়ে আসতে হচ্ছে, তো সেখানে তোমার স্টোরেজ এরিয়া নেসেসারি। এবং কনস্ট্রাকশন অফ পাইলস ওয়্যার দেয়ার ইজ হেভি কারেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আমি একটু আগেও বললাম যে ধরো ফর এক্সাম্পল যে আন্ডার ওয়াটার যদি কনস্ট্রাকশন হয়, যেখানে খুব হাই গ্রাউন্ড ওয়াটার ফ্লো আছে, হ্যাঁ আন্ডার ওয়াটার অথবা আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন যেখানেই আমরা বলি যে ওয়াটার ফ্লো ক্যারেক্টারিস্টিক যদি এখানে হাই হয় তাহলে সেখানে এই ধরনের অপারেশন চালানোটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। এখন হচ্ছে যে পাইলার আসলে লোড ট্রান্সফার মেকানিজমটাকে অথবা এটার উপরে যে স্ট্রাকচার হলো সেটাকে আসলে কিভাবে সাপোর্ট দেয়। সো টোটাল আলটিমেট লোড ইজ এ সামেশন অফ এন্ড বিয়ারিং অথবা পয়েন্ট রেজিস্ট্যান্সও বলে এটাকে, অ্যান্ড স্ক্রিন ফ্রিকশন অথবা শ্যাফট রেজিস্ট্যান্স। সো যেটা আমি প্রথম স্লাইডে বলে এসেছি যে উপর থেকে স্ট্রাকচার থেকে যে লোডটা আসছে এবং এই পাইলটা আসলে কি করছে, এই পাইলটা এই লোডকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা আসলে কোথা থেকে আসতেছে, নিচের রক লেয়ার তাকে যে রেজিস্ট্যান্সটা দিচ্ছে সেটা, প্লাস হচ্ছে এই যে পাইল যে শ্যাফটটা, এটা তো ধরো একটা সার্কুলার একটা পাইল, হ্যাঁ তাহলে এই শ্যাফটের পাশে যে সয়েলের সাথে তার যে কন্ট্যাক্ট, সেখান থেকে যে সে ফ্রিকশনটা জেনারেট হচ্ছে সেখান থেকে সে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, এই দুইটার কম্বিনেশনেই সে উপর থেকে আসা লোডটাকে সে রেজিস্ট করছে। সো এই নিচের থেকে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে এন্ড বিয়ারিং অথবা পয়েন্ট রেজিস্ট্যান্স, আর এই শ্যাফটের ফ্রিকশন থেকে সে যেটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ক্রিন ফ্রিকশন অথবা শ্যাফট রেজিস্ট্যান্স। সো
অনেক ক্ষেত্রে হতে পারে নিচের রক লেয়ার খুবই হার্ড এবং আশপাশের সয়েল থেকে সে যে ফ্রিকশনটা পাচ্ছে সেটা খুবই নেগলিজিবল, তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে শুধু কিউপিটাই আলটিমেট লোড বিয়ারিং ক্যাপাসিটি, যেটা পয়েন্ট লোড। আবার এক্ষেত্রেও খেয়াল করো যে যে উপরে দেখা যাচ্ছে উইক সয়েল, হ্যাঁ, তার মানে শ্যাফট রেজিস্ট্যান্স সে অনেক কম পাবে। তার মানে এই ক্ষেত্রেও হচ্ছে কি শুধুমাত্র পয়েন্ট রেজিস্ট্যান্সটাই আসলে তার আলটিমেট রেজিস্ট্যান্স। বাট এই ক্ষেত্রে দেখো এখানে নিচে কোনো হার্ড লেয়ার নাই, তার মানে তার কোনো পয়েন্ট রেজিস্ট্যান্স নাই। সো বেসিক্যালি সে শ্যাফট থেকে যে ফ্রিকশনটা পাচ্ছে সেটাই তার আলটিমেটলি তার লোড বিয়ারিং ক্যাপাসিটি। ডিপেন্ডিং অন সারাউন্ডিং সয়েল কন্ডিশন এন্ড এন্ড বিয়ারিং কন্ডিশন, you have to calculate the ultimate load bearing capacity. সো এখন আমরা দেখব যে এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, তার মানে হচ্ছে যে পয়েন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা আসলে কিভাবে কম্পিউট করতে হয় ফর গ্র্যানুলার সয়েল, দ্যাটস মিন স্যান্ডি সয়েল। সো সেটার জন্য ফর্মুলা হচ্ছে কিউপি, এখানে হচ্ছে এপি কিউ প্রাইম এন কিউ স্টার, ইট শুড বি লেস দেন অর ইকুয়াল এপি কিউ এল। এখানে হচ্ছে এপিটা হচ্ছে পাইলের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা, কিউ প্রাইম হচ্ছে পাইলের উপরে তোমার হচ্ছে যে যে ইউনিট রেজিস্ট্যান্স যেটা সেটা, যে পার ইউনিট এরিয়াতে এখান থেকে কি পরিমাণ রেজিস্ট্যান্স সে পাচ্ছে, দ্যাটস মিনস হচ্ছে এটা হচ্ছে সয়েল রেজিস্ট্যান্স, অথবা আমরা সয়েলের উপর যে ইফেক্টিভ প্রেশার যেটা আমরা সেটাকে বলি কিউ প্রাইম, যে ওয়াটার প্রেশারটা বাদ দিয়ে হচ্ছে এখানে ইফেক্টিভ স্ট্রেসটা কত সয়েলে। এন কিউটা হচ্ছে এটা একটা প্যারামিটার, এটা ডিপেন্ডস অন সয়েল ফ্রিকশন অ্যাঙ্গেল। এখানে হচ্ছে একটা চার্ট দেওয়া থাকবে যে সয়েলের ফ্রিকশন অ্যাঙ্গেল যত সেটার উপর বেস করে এই ফ্যাক্টরটা ডিসাইড হবে, এবং দিস ভ্যালু শুড বি লেস দেন অর ইকুয়াল টু এপি কিউএল। এপিটা তো আমরা বলেছি আগে, কিউএলটা কম্পিউট করতে হবে এই ফর্মুলা থেকে। এখানে এন কিউ উইল বি সেম অ্যাজ বিফোর, অ্যান্ড পি এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, যেটা ইউজুয়ালি 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এবং 10 5 প্রাইম হচ্ছে সয়েল ফ্রিকশন অ্যাঙ্গেল, ইফেক্টিভ সয়েল ফ্রিকশন অ্যাঙ্গেল অফ দ্য বিয়ারিং স্ট্র্যাটাম। তার মানে হচ্ছে এখানকার যে সয়েলটা আছে বিয়ারিং স্ট্র্যাটামের যে সয়েল সেটার ফ্রিকশন অ্যাঙ্গেলটা কত সেটা। এই ফর্মুলাটা ইউজ করলে আমরা গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে আমরা সরাসরি কিউপিটা ক্যালকুলেট করতে পারবো। যদি কোয়েসিভ সয়েল হয়, দ্যাটস মিনস ক্লেই সয়েল হয়, তাহলে আমাদেরকে কিউপির জন্য ইউজ করতে হবে এই ফর্মুলাটা। এনসিটা আসবে আগে থেকেই, সরি ওইটা হচ্ছে এন কিউ গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে। এখানে এনসিটা হচ্ছে কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে ইউজুয়ালি ফিক্সড, এটাকে ধরা হয় হচ্ছে ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে 9। সিইউটা হচ্ছে আনড্রেন কোয়েশন অফ দ্য সয়েল বিলো দ্য টিপ অফ দ্য পাইল, তার মানে হচ্ছে সয়েল বিলো দ্য টিপ অফ দ্য পাইল, এটা হচ্ছে পাইলের টিপ, তার নিচে যে সয়েলটা আছে সেটার যে আনড্রেন কোয়েশন ভ্যালু which comes from the soil test result of their from the sample collected from that particular layer, and এপি হচ্ছে পাইলের এরিয়া। তো কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করলে কিউপি ক্যালকুলেট করতে পারবো। এখন হচ্ছে আরেকটা পার্ট থেকে যে সেটা হচ্ছে কিউএস, মানে স্ক্রিন ফিকশন থেকে, এই যে এই পার্টটা স্ক্রিন ফিকশন থেকে কি পরিমাণ রেজিস্ট্যান্স পাইলটা পাচ্ছে। তো এটা হচ্ছে গ্র্যানুলার সয়েলের জন্য, স্যান্ডি সয়েলের জন্য কম্পিউট করার ফর্মুলা হচ্ছে এটা সামেশন অফ, মানে এই পার্টটা থাকবে হচ্ছে তোমার একসাথে পি ডেল্টা এল এফ। এখানে পি হচ্ছে পাইলের পেরিমিটার, আর ডেল্টা এল হচ্ছে বিভিন্ন সেগমেন্টের লেন্থ। ধরো এখানে যদি দুইটা সয়েল লেয়ার থাকতো, ধরো একটা সয়েল লেয়ার এই পর্যন্ত, তার নিচে আরেকটা সয়েল লেয়ার, তো দুইটা সয়েল লেয়ারে কিন্তু কি ফ্রিকশন কিন্তু ডিফারেন্ট হবে যেহেতু সয়েল আলাদা। তো তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানকার সয়েলের যে পেরিমিটার, যে টোটাল যে পেরিমিটার লেন্থ সেটা কি করতে হবে, সয়েলের পেরিমিটারকে যদি এই পার্টের লেন্থ এতটুকু লেন্থ যদি আমি ডেল্টা এল ধরে নিই, তাহলে আমি কি পেয়ে যাব, সয়েলের সাথে পাইলের যে কন্ট্যাক্ট এরিয়া সেটা পেয়ে যাব। সেটাকে যদি তার ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাবো, এই লেয়ার থেকে সয়েলটা কি পরিমাণ
ফ্রিকশন পাচ্ছি সেটা পাবো। তারপর নিচের লেয়ারে আরেকটা পার্ট পাবো, ওই লেয়ারের ফ্রিকশন ফ্যাক্টর প্লাস হচ্ছে ওই লেয়ারের যে কন্ট্যাক্ট এরিয়া সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে তারপর দুইটাকে সাম করে দিলে যা পাবো সেটাই হবে কি টোটাল ফ্রিকশন রেজিস্ট্যান্স। এখন হচ্ছে এই এফটা আমরা কিভাবে কম্পিউট করতে পারি। পি আর ডেল্টা এল তো আমরা বুঝলাম, যদি সয়েল লেয়ার যদি 3টা হয় তাহলে এখানে 3টা পার্ট থাকবে, কে ডেল্টা সিগমা নট প্রাইম 10 ডেল্টা প্রাইম। কে আসবে হচ্ছে এই ইকুয়েশনটা থেকে, এখানে হচ্ছে এটা ফাই এর একটা ইকুয়েশন, ফাই আমরা জানি সয়েলের ফ্রিকশন অ্যাঙ্গেল। এটা হচ্ছে কি টাইপের পাইল আসলে কনস্ট্রাক্ট করা হয়েছে সেটার উপরে আসলে ইকুয়েশনটা ভ্যারি করবে, যে টাইপের পাইল করা হয়েছে সেই ইকুয়েশনটা এখান থেকে ইউজ করতে হবে। এবং সিগমা নট ডেল্টা হচ্ছে সয়েলের ওইখানে কি পরিমাণ স্ট্রেস আছে সেটা, ওই সয়েল লেয়ারে ইফেক্টিভ স্ট্রেসটা কত সেটা। এবং ডেল্টা প্রাইমটা হচ্ছে দ্য ভ্যালু অফ ডেল্টা প্রাইম appear to be in the range from 0.5 to 0.8 times of the angle of internal friction। তার মানে হচ্ছে ধরো এখান থেকে এই পর্যন্ত যেটা আমি আগে বলেছি যে এখানে যদি একটা সয়েল লেয়ার থাকে, এই সয়েলের ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল যদি হয় ধরো 30 ডিগ্রি, তাহলে এই ডেল্টা প্রাইমটা হবে তার 0.5 to 8 টাইমস। সো এই ওয়েতে আমরা যদি যতগুলো লেয়ারই থাকুক আমরা কি করতে পারবো, প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা করে এই পি ডেল্টা এল এফটা কম্পিউট করতে পারবো, তারপর সবগুলো সাম নিলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি কিউএস। এটা ছিল গ্র্যানুলার সয়েলের জন্য। এখন যদি হচ্ছে যদি কোয়েসিভ সয়েল অথবা ক্লেই সয়েল হয় তাহলে আমরা স্কিন ফ্রিকশনটা কিভাবে কম্পিউট করব, সেটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টরটা কম্পিউট করা হবে এখানে এই ফর্মুলা দিয়ে। আগেরটাতে ছিল এই ফর্মুলা, ক্লেইর জন্য হচ্ছে আলফা সিইউ, সিইউ যেটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি সেটা হচ্ছে আনড্রেন কোহেশন, আর আলফা হচ্ছে একটা ফ্যাক্টর যেটা হচ্ছে সিইউ ভ্যালুর বিভিন্ন রেঞ্জের জন্য এটা এক এক রকম। সিইউ ভ্যালু যদি এটা হয় 25 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের চেয়ে কম অথবা সমান হয় তাহলে 1, যদি এই ভ্যালুটা হয় তাহলে হবে হচ্ছে 0.5, আর যদি 25 থেকে 70-র মাঝামাঝি কিছু একটা থাকে যে তাহলে হবে হচ্ছে দিস ফর্মুলা। তাহলে হচ্ছে ওই সেই এফটা কম্পিউট করে পি আর ডেল্টা এল আগে আগে আমরা যেভাবে কনসিডার করেছি গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে, দিস ইজ সেম অলসো ফর কোয়েসিভ সয়েল। সো যখন আমরা প্রত্যেকটা লেয়ারের সামেশন নিয়ে নেব আমরা কিউএসটা পেয়ে যাব। আমাদের ক্লাস টাইম মনে হচ্ছে আসলে অলমোস্ট শেষ, প্রায় 4:15 বেজে গেছে। তো আমি আসলে এই টপিকটা আজকে শুরু করতে চাচ্ছি না, করলে আমরা শেষ করতে পারবো না। সো আজকে আমরা এই পর্যন্তই থাকবে এস্টিমেশন অফ স্কিন ফ্রিকশন কোয়েসিভ সয়েলের জন্য। নেক্সট ক্লাসে আমরা এই স্লাইড থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস অ্যাকচুয়ালি এখানেই শেষ হবে। সো তোমাদের যদি এখন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাস এখানেই ক্লোজ করব। স্যার আমাদের কয়েকটা ম্যাথ করালে মানে মানে ইকুয়েশন গুলো ইউজ করে একটু ভালো হতো আর কি। হ্যাঁ, আমি ম্যাথ তোমাদেরকে করাবো, বাট এটা আসলে এই টপিকটা শেষ হওয়ার পরে, কারণ আসলে ম্যাথ প্রবলেমগুলো আসলে একটা একটার সাথে রিলেটেড, তো আমি সেপারেটলি করালে আসলে কম্বিনেশনটা আমার মনে হচ্ছে ঠিক থাকবে না আর কি। আমি ম্যাথ তোমাদেরকে করাবো। স্যার সিটি নিয়ে স্যার একটা কথা ছিল। বলো। স্যার মানে আমরা চাচ্ছি মানে রোজার আগে স্যার সিটিটা দিতে আর কি, মানে রোজার মধ্যে স্যার হয়তো কষ্ট হয়ে যাবে, রোজার আগে যদি সিটিটা নেন তাহলে ভালো হবে। একটা যেটা বলছিলেন স্যার কনফারেন্সের আগে, সিটি তো আসলে আমি তোমাদেরকে শুরু তো বলেছি যে আমি আসলে ইন্টারেস্টেড ইন পারসন সিটিটা নিতে। হ্যাঁ, তো আমি যদি আসলে ইন পারসন যদি হ্যাঁ পরবর্তীতে স্যার মানে ইন পারসন নিলে তো আমাদের ভালোই হয়। হ্যাঁ এটা আর কি, ইন পারসন যদি একেবারেই পরবর্তীতে সম্ভব না হয় মানে আমি তখন ক্যাম্পাস কি খুলবে এটা আর কি।
সেটা আসলে এখন বোঝা যাচ্ছে না। আমি দেখি, আমি এটা আচ্ছা, ওটা আমি এটা চিন্তা করব যে সিটির ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে জি স্যার। আচ্ছা, ওকে স্যার। স্যার আমাদের রোজার মধ্যে ক্লাসের কোনো ডিসিশন আসছে আপনাদের? না, রোজার মধ্যে এখন আসলে কোনো ডিসিশন আসলে এখন পর্যন্ত হয় নাই। রোজার মধ্যে কি হবে, হয়তো বা নেক্সট উইক হয়তো বা মিটিং হবে, তারপরে আসলে তোমরা জানতে পারবা। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার মানে আমরা এখন যখন মানে ক্লাসটা শুরু করলাম ইনিশিয়ালি মানে কিছু পড়তেছিলাম যে ফুটিং সাইজ 1.2 মিটারের নিচে বা কমে এরকম কিছু একটা মনে হয় ছিল। তো স্যার ফুটিং সাইজ 1.2 মিটার এটা আসলে কি মানে লেন্থ উইডথ নাকি পেরিমিটার মানে না, না, এই যে না, কি বুঝাচ্ছি আমরা? না, ফুটিং সাইজ যখন তোমাকে একটা ডাইমেনশন দেওয়া থাকবে, হ্যাঁ, যে তখন আসলে ধরে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, মানে 1.2 মাল্টিপ্লাইড বাই 1.2। ঠিক আছে, বুঝতে পারছো? যখন একটা ডাইমেনশন বলা থাকবে মানে এর বাইরে কিছু বলা থাকবে না, তখন ধরে নিতে হবে যে এটার ম্যাক্সিমাম ডাইমেনশনটা হচ্ছে 1 মিটার বাই 1.2 মিটার বাই 1.2 মিটার, যদি আনলেস আদারওয়াইজ অন্য কিছু মেনশন করা না থাকে আর কি। জি স্যার, আর একটা বিষয় স্যার একটু কনফিউজিং ছিল আমার কাছে, সেটা হলো গিয়ে স্যার আমরা যখন আসলে মানে ওই মেয়ারহফের যে কিছু ইকুয়েশন ছিল সেখানে কিউ এর ভ্যালু বের করার জন্য স্যার ফুটিং এর সাইজটা ওরা একটা মানে বি ইনপুট ছিল, মানে কিউ ইজ ইকুয়াল টু সামথিং এর সাথে বি মাল্টিপ্লাই আকারে ছিল, বিটা ফুটিং সাইজ ছিল। তো স্যার মানে ফুটিং সাইজের সাথে আসলে মানে এই বিয়ারিং প্রেসারের কি সম্পর্ক? আমরা না স্যার বিয়ারিং প্রেসারের সাপেক্ষেই না আসলে ফুটিং এর এরিয়াটা বের করি। তো মানে এই জিনিসটা একটু কনফিউজিং ছিল, মানে ফুটিং এর সাইজের সাথে বিয়ারিং প্রেসারের কি সম্পর্ক? ফুটিং এর সাইজের সাথেই তো বিয়ারিং প্রেসারের মানে এটা তো ডিরেক্টলি রিলেটেড। তোমার যদি মানে সাইজ না থাকে তাহলে তুমি মানে প্রেসারটা আসবে কোথা থেকে? তোমার প্রেসার মানে কি? প্রেসার তো হচ্ছে লোড কামিং ইনটু দ্যাট পার্টিকুলার ফুটিং ডিভাইডেড বাই দ্যাট ফুটিং এরিয়া, সয়েলের সাথে তার যে কন্ট্যাক্ট এরিয়া, তাই না? জি স্যার, বাট আমরা হচ্ছে যখন কি বলে আরসিসির ম্যাথগুলো করলাম তখন দেখলাম যে সয়েলের আসলে বিয়ারিং প্রেসারটা দেওয়াই ছিল, সেখান থেকে আমরা আসলে ফুটিং এর এরিয়াটা বের করছি, মানে ইনপুটটা ছিল আসলে মেইনলি বিয়ারিং প্রেসারটাই। তো মানে বিয়ারিং প্রেসার জানার আগে আমি ফুটিং এর ডাইমেনশনটা কিভাবে জানবো স্যার? আমি আসলে এটা বুঝতেছিলাম না। আমার মনে হয় যে তুমি আরসিসির সাথে এটা মেলানোর দরকার নাই, মানে ওই রেফারেন্সটা তুমি কি মিন করছো সেটা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি ছিল আমি তো সেটা জানি না, আরসিসিতে আসলে তুমি কি পড়ে আসছো। বাট ফুটিং এর যখন তুমি প্রেসার মানে প্রেসার যখন তুমি কনসিডার করবা, তো প্রেসার ইজ ডিরেক্টলি রিলেটেড টু এরিয়া। এটা তো একদম একেবারেই একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যে তোমার যদি এরিয়াই যদি না থাকে তাহলে সেখানে প্রেসার আসবে কোথা থেকে? তাহলে তো সেটা ডিরেক্টলি লোড। আমি কি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি নাকি তোমাকে ইয়ে করতে পারতেছি না? আমি আসলে তোমার কোশ্চেনটা ক্লিয়ার না আমার কাছে। স্যার আমরা যখন আরসিসি তে স্যার ডিজাইনটা করি তখন হচ্ছে আমাদের ফুটিং এরিয়াটা বের করার জন্য হচ্ছে স্যার আমাদের বিয়ারিং প্রেসারটা দেয়া থাকে সয়েলে, স্যার এটা দিয়ে হচ্ছে আমরা ফুটিং এরিয়া বের করি। তো স্যার এখানে আবার স্যার আমরা এই সয়েলে এসে পড়তেছি স্যার বিয়ারিং প্রেসার বের করার জন্য আমার ফাউন্ডের মানে ফুটিং এর এরিয়াটা জানা দরকার পড়তেছে স্যার, এই জন্য স্যার ঝামেলাটা হচ্ছে মানে আমরা কোনটা থেকে মেইনলি কোন ডাটাটা নেব। আচ্ছা, আমি মনে হয় তোমাদের সমস্যাটা ধরতে পারতেছি যে কনফিউশনটা কোথায় হচ্ছে। তো আমরা কিন্তু এইখানে আসলে মানে আমরা যেটা পড়তেছি অথবা যেভাবে আমরা চিন্তা করতেছি, উই কনসিডার আওয়ারসেলফ অ্যাজ ডিজাইনার। হ্যাঁ, তো আমি যখন কোনো কিছু একটা যখন ডিজাইন করতে যাব, ঠিক আছে, তো প্রিলিমিনারি আমাকে কি করতে হবে? একটা অ্যাজাম্পশন তো করতে হবে যে আমার দিস মাইট বি মাই ফুটিং সাইজ। অথবা আমি যদি চিন্তা করি যে আমি একটা রেক্টেঙ্গুলার ফুটিং এখানে ডিজাইন করব, হ্যাঁ, তো তখন আমাকে তো শুরুতে একটা তো প্রি অ্যাজাম্পশন ধরে নিতে হবে যে ঠিক আছে আমার উপর থেকে লোড আসতেছে 100 কিলো নিউটন, তাহলে এই 100 কিলো নিউটন লোডটাকে আমি কতটুকু এরিয়ার উপরে স্প্রেড করে দিব। ঠিক আছে, তো আমি ধরে নিলাম কত, যে ধরো 3 মিটার বাই 3 মিটার। ঠিক আছে, তার মানে আমার ফুটিং এরিয়া আসবে কত, কন্ট্যাক্ট এরিয়া উইথ দ্য সয়েল, সেটা আসবে 9 মিটার পার 9 মিটার স্কোয়ার, তাই তো? 3 মিটার বাই 3 মিটার যদি হয়, তো তখন আমি ওই সাইজটার রেসপেক্টে আমার নিচের যে সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি অথবা যে সেটার বিয়ারিং প্রেসার কত হবে, সে কতটুকু লোড নিতে পারবে, সেটা কিন্তু আসবে আমার কোথা থেকে? আমি সয়েল টেস্ট থেকে কিন্তু আমি প্রেডিক্ট করবো যে ঠিক আছে সে তাহলে আমার নিতে পারবে, ধরো ফর এক্সাম্পল আমি কত বলেছিলাম উপরে যে লোড আসতেছে ধরো 100 টন, নিচেরটা হচ্ছে ধরো 9 মিটার স্কোয়ার জায়গায় আমি সিম্পলিসিটির জন্য ধরে নিলাম 10 মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে আমার প্রেসার আসতেছে কত?
100 ডিভাইডেড বাই 10, তাই তো? তার মানে হচ্ছে 10 টন পার মিটার স্কোয়ার। এখন নিচের সয়েলটা যদি আমার কি হয়, যদি ওই সাফিসিয়েন্টলি স্ট্রং, নিচের সয়েলের বিয়ারিং প্রেশার অথবা সে যে রেজিস্ট্যান্স দিতে পারবে সেটা যদি 15 টন পার মিটার স্কোয়ার, তাহলে আমি ধরে নিতে পারবো কি যে উইথ 1.5 ফ্যাক্টর অফ সেফটি সেই লোডটাকে সেফলি ক্যারি করতে পারবে। সো আমাকে তো প্রথমে তো একটা ওই যে আমার যে শেপ, ফাউন্ডেশনের যে সাইজ অথবা শেপ, সেটা কিন্তু প্রাইমারিলি আমাকে ধরে নিতে হবে। ধরে নিয়েই কিন্তু আমাকে ডিজাইনটা প্রসিড করতে হবে। সো দিস ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ ফুটিং সাইজ। আর তোমার আরসিসিতে তোমরা যেটা বলছো সেটা আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে, ইফ আই এম নট রং, যে ওইটা কিন্তু আসলে একটা প্রবলেম। জাস্ট তোমাকে প্র্যাকটিস করার জন্য তোমাকে কিছু ডাটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে ঠিক আছে তোমাকে এটা দেওয়া থাকলে তুমি ওইটা বের করতে পারো কিনা। বাট যখন তুমি প্র্যাকটিক্যালি যখন ডিজাইন করবা, তখন ইউ আর নট সলভিং এ টেক্সট বুক প্রবলেম। তুমি কিন্তু টেক্সট বুক প্রবলেম সলভ করবা না, তখন কিন্তু তুমি জিরো থেকে স্টার্ট করবা। ইচ অ্যান্ড এভরি স্টেপ শুড বি ডান বাই ইয়োর সেলফ। হ্যাঁ, যখন তুমি ডিজাইনার তখন কিন্তু তোমাকে প্রাইমারিলি একটা অ্যাজাম্পশন করতেই হবে। ইউ আর নট, মানে আমি পড়াচ্ছি তোমাকে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা কিন্তু কোনো টেক্সট বুক প্রবলেম সলভ করছি না। ঠিক আছে, টেক্সট বুক প্রবলেম আসলে তো মানে প্রবলেমটা দেওয়া থাকে হচ্ছে তোমাকে জাজ করার জন্য, যে ঠিক আছে তোমাকে এটা পড়ানো হয়েছে, এখন তোমাকে ধরো আমি একটা ফর্মুলা পড়িয়েছি, এখানে 8টা ফ্যাক্টর আছে, আমি তোমাকে 6টা দিয়ে দিলাম, আর 2টা আননোন আছে, সেই 2টা তুমি বের করবা। সো ওইটার রেসপেক্টে জাজ করলে আসলে তোমার জন্য এটা আমার মনে হচ্ছে কনফিউশনটা ওই জায়গা থেকে অ্যারাইজ করছে। স্যার এখন যেটা স্যার বুঝছি স্যার, আমরা মানে স্যার ডিজাইন করার সময়ও স্যার আরসিজি তে একটা অ্যাজাম্পশন করি ফুটিং এরিয়াটা ফার্স্টে। তো স্যার এই অ্যাজাম্পশনটা কি স্যার আমরা আমরা এই সয়েলের ক্ষেত্রে ইউজ করবো, আবার আরসিজির ক্ষেত্রে মানে দুইটা জায়গায় এইভাবে ব্যবহার করবে নাকি? আমি আসলে তুমি আরসিসির যে রেফারেন্সটা বারবার বলছো, আমি আসলে তুমি আরসিসিতে কি পড়ে আসছো সেটা আমি জানি না। এই কারণে আমি আসলে ধরতে পারতেছি না যে তুমি আসলে কি মিন করার চেষ্টা করতেছো। তো আমার মনে হয় যে তুমি আরসিসির সাথে এটা মিলাইও না, মানে আরসিসির সাথে মিলাইলে তোমার এটা আসলে তুমি কনফিউজড হবে। আমি যেভাবে পড়াচ্ছি তুমি সেটাই ফলো করো, যে তুমি আমার ডিজাইন স্টেপগুলো বুঝতে পারছো কিনা। তুমি আরসিসির সাথে দিস ইজ নট কম্পেয়ারেবল। তুমি আরসিসিতে ধরো তুমি যে টেক্সট বুক পড়ে আসছো, ধরো তুমি নিলসনের বই পড়ে আসছো, দিস ম্যান মাইট বি রাইট হিজ বুক ফ্রম ওয়ান পয়েন্ট অফ ডিজাইন অ্যাঙ্গেল। হ্যাঁ, তুমি দুইটা কিন্তু কম্পেয়ারেবল, তুমি দুইটা কম্পেয়ার করলে তুমি তো কনফিউজড হয়ে যাবে। তুমি আমি যেই ইয়েটা তোমাকে যে ফেজ বাই ফেজ যে আমরা যে একটার পর একটা প্রসিড করছি, তুমি সেই স্টেপগুলো বুঝতে পারছো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি আমার মনে হয় যে কম্পেয়ার, মানে দুইটা কোর্সে তুমি কি পড়ছো সেটা কম্পেয়ার না করাটাই ভালো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর যদি আমার মনে হয় যে আমরা যদি ইন পার্সন থাকতাম সামনাসামনি, সেক্ষেত্রে হয়তো এটা আরেকটু ক্লিয়ারলি বোঝা যেত। বাট আমি তোমাদের কোশ্চেন থেকে যতটুকু বুঝতে পারছি আর কি। মানে হ্যাঁ, কেউ কিছু বলছিলে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওইখানে ফ্ল্যাট লোড টেস্টের মধ্যে বলা ছিল যে সেফ বিয়ারিং ক্যাপাসিটির 1/5 যতটুকু আসবে ওইটুকু পরিমাণ লোড ইন্টারভেল দিতে হবে টোটাল সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এখন ওই টেস্টের কে আগেই আমরা সেফ বিয়ারিং ক্যাপাসিটিটা কি জানা থাকবে যে ওইটার 1/5 লোড ইন্টারভেল করে করে আচ্ছা, হ্যাঁ, আমি তোমার কোশ্চেন আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে প্লেট লোড টেস্টটা আমরা কিন্তু কেন করতেছি, আমরা করতেছি হচ্ছে আমাদের যে ডিজাইন সেটাকে যাচাই করার জন্য যে ফিল্ডে সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এখন হচ্ছে ধরো ওইখানে আমরা যে ফাউন্ডেশনটা কনস্ট্রাক্ট করছি, ওই সয়েলের কিন্তু সবকিছু আমি জানি আগে থেকে, আমি ডিজাইনও করে ফেলেছি, সয়েল টেস্টও করে ফেলেছি, এবং হচ্ছে যে সয়েল টেস্ট থেকে আমি দেখেছি যে এখানকার বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে ধরো 100 টন। ঠিক আছে, আমি ডিজাইন করে নিয়ে আসছি যে আমার স্ট্রাকচার থেকে এখানে 50 টন লোড আসবে। তো তাহলে আমি স্ট্রাকচার থেকে দিব 50 টন লোড, আমার সয়েল নিতে পারবে 100 টন, তার মানে আমার স্ট্রাকচার কি সেফ, তাই তো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে ফিল্ডে যে হচ্ছে আমি টেস্ট করে দেখবো যে আমার যে এই যে সয়েল টেস্ট থেকে যে আমি যে সয়েলকে দেখছি যে উপর থেকে 50 টন দিলে সে নিচে থেকে 100 টন রেজিস্ট্যান্স দিবে অথবা 50 টনের বেশি সে নিতে পারবে, সেটা আমি টেস্ট করব হচ্ছে ইয়েতে যে ফিল্ডে যে। তো ফিল্ডে যে আমার ধরো যে আমি তখন জানি যে আমি মানে উপর থেকে আসলে কতটুকু দিব, যে আমি এখানে ম্যাক্সিমাম স্ট্রাকচার থেকে আসবে ধরো 50 টন লোড, তো আমি ধরো টেস্ট করলাম কতর জন্য, যে আসলে ঠিক আছে আমি তাহলে টেস্ট করি 75 টনের জন্য।
হ্যাঁ, যে সে যদি 75 টন যদি আমি দেখি যে না 75 টন লোড সে নিতে পারতেছে, সয়েল সেটেল করতেছে না, ফেল করতেছে না, তার মানে উপর থেকে 50 টন আসলে আমার কোনো সমস্যা নাই। তা আমি তখন সিলেক্ট করে ফেলবো এই প্লেট লোড টেস্টটা আমি ম্যাক্সিমাম 75 টন লোডের জন্য করব। তখন আমি কি করব, সেটাকে 5 ভাগে ভাগ করে নিব, যে প্রথমে হচ্ছে 12.5 টন দিব, তারপর হচ্ছে 25 টন দিব, তারপর হচ্ছে 37.5, তারপরে 50, এভাবে 5 অথবা 6 ভাগ করে নিব। 1 ফিট যেটা বলা হয়েছে 5 ভাগ করলে কত আসে, 75 এর আই থিঙ্ক 15, হ্যাঁ 15, সরি 12.5 না 15। আমি তখন ইনক্রিমেন্টও ওইভাবে দেবো, 15 করে আমি 75 পর্যন্ত যাব। ঠিক আছে, এখন কি বুঝতে পারছো? জি স্যার, মানে সয়েল টেস্ট আর ডিজাইনটা করার পরে আমি ফ্ল্যাট লোড টেস্টে যাব। হ্যাঁ, প্লেট লোড টেস্টটা হচ্ছে আমার জাস্ট টেস্ট করা ফিল্ডে, যে আমার যে আমি সয়েলের আগের যে ডাটাটা আমি পেলাম, আর আমি এখন যে স্ট্রাকচারটা যে কনস্ট্রাক্ট করবো, কনস্ট্রাক্ট করার আগে একটা টেস্ট করে নেওয়া যে অ্যাকচুয়ালি ঠিক আছে এটা। আমি এখানে কাগজে কলমে বসে যে কম্পিউটেশন করলাম সেটা অ্যাকচুয়ালি ইনফিল্ডে প্র্যাকটিক্যালি ঠিক আছে, সেটা জাস্টিফাই করার জন্য। যদি আমি প্লেট লোড টেস্টে যে যদি দেখি যে না, আমি সয়েল টেস্ট থেকে পেয়েছি হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 100 টন, স্ট্রাকচার থেকে লোড আসবে 50 টন, আমি যদি দেখি যে 40 টন দেওয়ার পরেই সয়েল ফেল করে যাচ্ছে, সয়েল সেটেল করে যাচ্ছে সিগনিফিকেন্টলি, হ্যাঁ, তখন তো আমাকে বুঝতে হবে কি যে আমার তাহলে সয়েল টেস্টের রিপোর্টে ভুল আছে, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। তার মানে আমাকে তখন কি করতে হবে, আলটিমেটলি আবার রিভিশনে যেতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে প্রিকাস্ট পাইলিং আর ওই কাস্ট ইন সিটু পাইলিং এর স্টেপগুলো স্যার আমাদেরকে নেক্সট ক্লাসে একটু দেখালে ভালো হতো। প্রিকাস্ট পাইল আর কাস্ট ইন সিচু পাইল, হ্যাঁ কনস্ট্রাকশন অফ পাইল আমাদের কোর্সের মানে এই যে কোর্সটা এটার স্কোপের মধ্যে আসলে নাই। হ্যাঁ, তো আসলে কনস্ট্রাকশন প্রসিডিওর কি সেটা আসলে আমি তোমাকে এই কোর্সের মধ্যে পড়াইতে পারবো না। তো সেটা যদি তুমি আলাদা করে চাও পরে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি হয়তো তোমাকে কিছু রেফারেন্স দিতে পারি। ঠিক আছে, জি স্যার। স্কোপে থাকলে আমি তোমাকে হয়তো এটা দেখাতাম। আমাদের স্কোপে হচ্ছে তোমাকে এটা ডিজাইন সম্বন্ধে তোমাকে পড়াতে হবে, নট কনস্ট্রাকশন ইজ নট আওয়ার পার্ট ইনসাইড দিস কোর্স। সেটা 4.2-তে একটা কোর্স আছে, হ্যাঁ, সেখানে হয়তো বা ব্রিফলি ডিসকাস করা যেতে পারে, বাট আমি স্টিল নট শিওর যে ওইটা ওইখানে আছে কিনা। বাট আমরা যখন ডিজাইন এবং আরো কিছু পার্টে কিছু কিছু রিলেভেন্ট জিনিসপত্র, মানে তোমার কোশ্চেন রিলেটেড যে কনস্ট্রাকশনের আসলে স্টেপগুলা কি কি, কিছু রিলেভেন্ট জিনিসপত্র তুমি ওইখানে পাওয়া, বাট একেবারে স্টেপ যে 0 থেকে 100 পর্যন্ত কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ এটাকে কনস্ট্রাক্ট করতে হয় দেয়, এটা আসলে এইভাবে আমাদের কোর্সের মধ্যে ইনকর্পোরেট করা নাই। ওকে, এরপরে যদি আর কেউ কোনো কিছু অ্যাড করতে চাও, বলতে চাও, আদারওয়াইজ আমরা শেষ করবো আর কি। আজকে আমরা নেক্সট উইকে আবার কন্টিনিউ করব। ওকে, মনে হচ্ছে কোশ্চেন নাই। ঠিক আছে, আর হচ্ছে আমি তোমাদেরকে আজকের ভিডিওটাও দেখি, আমি আজকে রাতে অথবা কালকে হয়তো তোমাদেরকে দিয়ে দিব। আর আমি আগের ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি, আর এই লেকচার ম্যাটেরিয়ালগুলো অলরেডি দেওয়া আছে তোমাদেরকে, আমি কালকে রাতে দিয়েছি তোমাদেরকে। আর ওই যে স্লোপ সারফেসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা ফিগার অ্যাড করব, এটা হয়তো সাপ্লিমেন্টারি হিসেবে আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা জিনিসগুলো একটু ক্লাসগুলো দেখো, লেকচার ফাইলগুলো একটু দেখো, কারণ আসলে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আলাদা আলাদা সেগমেন্টালি পড়ানো হচ্ছে। তো তো এগুলো আসলে সবগুলো একটা একটার সাথে কানেক্টেড। তো পুরো জিনিসটা যখন তুমি যদি সবগুলো একসাথে না পড়ো, তুমি যদি অল্প অল্প করে পড়ো, তাহলে আসলে তোমার জন্য বোঝাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো তোমাকে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটাই আসলে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাস এখানেই শেষ। নেক্সট উইক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।